কথায় বলে বৃহস্পতিবারের বারবেলা ও নাকি সাংঘাতিক অলক্ষণে ব্যাপার। কিন্তু ট্রেনের টিকিট অন্য দিনের নেই, সব হাউসফুল। কাউন্টারের বুকিং ক্লার্কের চেহারাটা একফালি যা দেখেছি তাতে মনে হয়েছে যেন ছোবড়া ছাড়ানো নারকোল। তেমনি রুক্ষ গলায় বলে, ওই বৃহস্পতিবারের টিকিটই আছে, নিতে হয় নাও, নইলে সরো। পটলার নসু মামাও এসেছে, সে নাকি এসব মানে না, বলে তাই দিন। আমি বলি, মামা, বৃহস্পতিবারের বারবেলায় যাবে? চুপ, ডরপোক কাহিকা, বিব্রেভ। ওসব কুসংস্কার কি এখনো এই যুগে কেউ মানে? চাঁদে যাচ্ছে মানুষ, দুদিন পর বৃহস্পতির ঘাড়ে গিয়েও চাপবে। ছাড় তো, টাকা ছাড়। পটলা টাকা বের করে দেয়। ওদিকের কাউন্টারবাবু যে বেশ রসস্থ ব্যক্তি তা বোঝা যায়। অশ্বত্থ গাছ পাথরের বুকেও রস গ্রহণ করতে পারে, উনিও সেই রকম। শুকনো টিকিট থেকেও রস টেনে বের করেন। 6 জনের টিকিটের পুরো দামই দিয়েছি, তাও উনি বলেন, আরও 100 টাকা লাগবে। পার টিকিট 25 করে নি, 150 টাকা পাওয়ার কথা, তা তোমাদের 50 টাকা ছেড়ে দিলাম। মানে? হোৎকা শুধোয়। টিকিটবাবু বলেন, তাহলে টিকিটও নাই। নসু মামার দরাজ দিল, পরের পয়সাকে মাটির মতোই হীন বস্তু ভাবে। বনেদি পরিবারের ছেলে, তাই বলে, দিয়ে দে পটলা, এত করে বলছেন, না হলে তো টিকিটই নাই। যেতেই হবে, তাই পটলা দিল 100 টাকা। রসিক ভদ্রলোক এবার টিকিটও দেন। হোৎকা বলে, ঘুষ, সরকারি কর্মচারী ঘুষ খাচ্ছে। নসু মামা বলে, বকশিস, বুঝলি, প্রণামী না দিলে ভগবানও চোখ তুলে দেখে না, তাই তো মন্দিরে এত প্রণামী পড়ে। সে তো দেবতা। নসু মামা বলে, এরাও নরদেবতা, সবচেয়ে বড় দেবতা, এদের তো প্রণামী দিতেই হবে। গেল টাকাটা ক্লাব ফান্ড থেকে। ভেবেছিলাম দূর বন অঞ্চলে যাচ্ছি, সেখানে খরচা আছে, কিন্তু রেলবাবু সেই বাজেট থেকে 100 টাকা সাফ করে দিল। পটলার নসু মামা বলে, ভয় নেই, পরে ম্যানেজ করে দেব। যেতে হবে সারান্দার জঙ্গলে। সারান্দার অরণ্য বিশাল বিস্তৃত, ওকে বলা হয় 700 পাহাড়ের দেশ, গহীন দুর্গম বনরাজ্য। বাঘ, হাতি, বাইসন, সম্বর, হরিণ সবই আছে। ঠাকমা পটলা যাবে শুনে প্রথমে রাজি হননি, শেষে নসু মামার কথায় রাজি হয়। আর আমাদের অর্থাৎ পঞ্চপাণ্ডব ক্লাবের বাকি 4 মূর্তিকে বলে, সাবধানে যাবি ভাই, পটলার উপর নজর রাখিস। যথারীতি হাওড়ায় গিয়ে ট্রেনে উঠলাম। নসু মামার আদি বাড়ি হুগলিতে। নসু মামার ঠাকুরদা ওই দুর্গম বনপাহাড়ে কাঠের ব্যবসা করতে গিয়ে প্রচুর টাকা কামিয়ে ওই সারান্দার বাইরে বড় জামদায় বিশাল বাড়ি, কারখানা, ব্যবসা এসব করেন। সেই বিষয় সম্পত্তি কারখানার মালিক এখন নসু মামারা। তবে নসু মামা যে কোনো কাজ করে তা বিশ্বাস হয় না। নসু মামা উড়ো পাখির দলে, তেমনি নড়বড়ে লোক। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে তখন সিগন্যাল হয়ে গেছে। নসু মামা বলে, তোরা 1 নম্বরের লেট লতিফ, কাজ করবি ঘড়ি ধরে, তা নয় যাচ্ছি যাব, ওঠ ওঠ, ট্রেন ছেড়ে দেবে, এই তো S3 কামরা। আমাদের বার তো রিজার্ভ করা আছে। নসু মামা বলে, উঠে বেশ জমিয়ে বার্থে বিছানা পেতে নিবি, খাবার দাবার খাবো তারপরে, নে ওঠ। কামরায় দুমদাম উঠে পড়ি। বরাত জোরেই ট্রেনটা পেয়ে গেছি। উঠতে না উঠতেই ট্রেন ছেড়ে দিল। আমরা এবার ধীরে সুস্থে বার্থ নাম্বার খুঁজছি। রাত ভোর জার্নি। ভোরে টাটানগরে নেমে বড়জামদার ট্রেন ধরতে হবে। সেটা টাটানগরের স্টেশনের ওদিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে। ট্রেন থামবে একেবারে খড়গপুরে। হুড়মুড় করে ট্রেন চলেছে। ওদিকে বার্থের সন্ধানে গিয়েছি, বিছানা পেতে এবার আরাম করে বসব। ও মা, দেখি আমাদের 6খানা বার্থের 3খানাতে এর আগেই গোলগাল এক শেঠজি তার লটবহর লোকজন নিয়ে জমিয়ে বসেছে, আর 2টো বার্থ খালি আছে, তাও টঙের উপর, অন্যখানা ওদিকের জানালার ধারে। নসু মামাই বলে,
এ বাত তো হাম লোগোं का छोड़ दीजिए। সেও বলে, ক্যা, টিকিট হামনে কাটা? এমন সময় টিকিট চেকার চার্ট নিয়ে আসতেই আমরা বলি আমাদের বার্থ। টিকিট চেকার আমাদের টিকিট নিয়ে দেখে শুনে বলে, এ কোন ট্রেনে উঠেছেন? এ তো আহমেদাবাদ এক্সপ্রেস। আপনাদের টিকিট তো টিটলাগড় এক্সপ্রেসের, সেটা ছাড়ে এরপর। এখানে তো আপনাদের বার্থ নেই। বৃহস্পতিবারের বারবেলার খেলই শুরু হয়েছে। চেকার বলে, খড়গপুরে নেমে যেতে হবে। এবার অবাক হই, নসুমামার ঘড়িটা দেখি, 1 ঘন্টা 10 মিনিট ফাস্ট। নসুমামার ঘড়ি না ঘোড়া, তাই নসুমামা আমাদের তার ঘড়ির টাইমে এসে অন্য ট্রেনেই তুলেছে। টিটলাগড় এক্সপ্রেস খড়গপুরে আসবে মাঝরাতে, তখন দরজাই খুলবে না কেউ। তাই চেকারকে বলি টাটানগরে নেমে যাব, একটু যেতে যদি দেন। চেকার অম্লান বদনে বলে, 6 জনের 100 টাকা লাগবে। এরা 100-র নিচে কথা বলে না। বলি, টিকিট তো রয়েছে। চেকার সাহেব বলেন, এ ট্রেনে উঠেছ, পেনাল্টি দিতে হবে। নসুমামার দরাজ দিল, বলে, দিয়ে দে টাকাটা, রাত দুপুরে আর ঝামেলা করিস না। বাড়তি টাকা দিয়ে টিকিট কেটে কামরার একদিকে মালপত্রের উপর বসে ঝিমুচ্ছি। রাত কত জানি না, খড়গপুর পার হয়ে রাতের অন্ধকারে ট্রেন ছুটে চলেছে। ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। গাড়ি থেমেছে, তখন ফর্সা হয়ে গেছে। নসুমামা জেগে উঠে বলে, নাম নাম, লেট লথিপের দল, আবার লেট, এত ঘুমোয়। টাটানগর ছাড়িয়ে চক্রধরপুরে এসে গেছি। কি ঘুম রে তোদের, কুম্ভকর্ণের ঘুম। আবার বিপদ। চক্রধরপুর থেকে বড়জামদা যেতে গেলে পিছিয়ে রাজঘর-সোয়ান স্টেশনে আসতে হবে। সেখান দিয়েই বড়জামদার ট্রেন যায়, আর এখন কোনো ট্রেনও নেই ওদিকে যাবার। ওদিকে প্যাসেঞ্জার ট্রেন কমই চলে। বড়জামদার ওদিকে আছে অনেক আয়রন ম্যাঙ্গানিজের মাইন, এছাড়া বনের কাঠের ব্যবসা। লোহা কারখানাগুলোয়, অর্থাৎ দুর্গাপুর, ভিলাই, বার্নপুর, রাউরকেল্লা, বোকারো, টাটানগর, যেখানে যত লোহা কারখানা আছে সেখানেই ওই বড়জামদা থেকে খনিজ লোহা, পাথর, ম্যাঙ্গানিজ এসব যায়। তাই ওদিকে প্যাসেঞ্জার ট্রেনে পৌঁছতে গেলে বৈকাল হয়ে যাবে। অথচ যে ট্রেনে যেতাম সেটা ধরতে পারলে বেলা 10টা নাগাদ পৌঁছে স্নান খাওয়া করে রেস্ট নিতাম। সেসব এখন স্বপ্নের কথাই। রাগ হয় নসুমামার উপর। পথ ছেড়ে বেপথে এসে গুনেগার দিয়ে এখন স্টেশনের ওয়েটিং রুমে হাত মুখ ধুয়ে বসে আছি। হঠাৎ নসুমামা কোথা থেকে ঝড়ের মতো এসে বলে, চল, যাবার ব্যবস্থা হয়ে গেছে। এর আগে নসুমামা লম্বা লম্বা অনেক গল্প শুনিয়েছে কলকাতায়। ওদিকের কাকপক্ষীতেও আমাদের চেনে। তাই যাবার ব্যবস্থা হয়েছে শুনে বলি, কারো গাড়ি টাড়ি পেলে নাকি গো? আরে চল তো। ভাবলাম ওই অঞ্চলের কোনো প্রাইভেট গাড়ি পেয়েছে বোধহয়। যা, গাড়িতে আরামেই যাওয়া যাবে। হোৎকাও খুশি। না, নসুম আবার এলেম আছে। প্ল্যাটফর্মের ওদিকে গিয়ে দেখি একটা মালগাড়ি, খালি ভক্সওয়াগনের মালগাড়ি। নসুমামা গার্ডকে কি বলছে। গার্ড বলে, উঠে পড়ুন, গাড়ি ছেড়ে দেবে, সিগন্যাল পেয়েছি। ওঠ ওঠ। আমি বলি, মালগাড়ি যে মামা। গার্ডের কামরায় উঠত, হোক মালগাড়ি, বড়জামদা যাচ্ছে, ম্যানেজ করেছি, দেখবি খাবার সময়ই পৌঁছে যাব। গাড়ির কামরার মেঝেতে আমরা সমাসীন। মালগাড়ি টিকটিক করতে করতে চলেছে। রাজঘর সোয়ান হয়ে বড়জামদার ব্রাঞ্চ লাইনে যখন ঢুকল তখনই 10টা বেজে গেছে। বড়জামদার এই লাইন গেছে সারান্দার অরণ্যের শেষ স্টেশন গোয়া মাইন্স অব্দি। এই লাইনে যাত্রীবাহী ট্রেন চলে একেবারে গোনাগুনতি। বাকি সব যাতায়াত করে মালগাড়ি, লোহা পাথর আনতে যায়। আমাদের মালগাড়ির ড্রাইভার ফিরিঙ্গি সাহেব, শীর্ণ কালো চিমসে চেহারা, বাঁশের লগার মতো লম্বা, প্যান্টটাও ধুলোকালিতে ময়লা। শার্টটার আসল রং কি ছিল বোঝা যায় না এখন। সঙ্গে একজন সহকারী আছে। রাজঘর সোয়ান স্টেশনে চা আর শুকনো বিস্কুট মেলে, খিদেও লেগেছে। এর আগে রাতের খাবারও শেষ। হোৎকার আবার ঘন ঘন খিদে পায়। সে বলে, ওই বিস্কুটি প্যাকেট চারেক নে। নসুমামা বলে,
আরে দেরি হবে না, দুপুরের আগেই পৌঁছবো। ওর কথায় আর বিশ্বাস নেই। কাল রাতে যা খেল দেখিয়েছে তা এখনও ভুলিনি। পটলা গোটা 6 প্যাকেট বিস্কুটই তুলল। আমি তার থেকে 1 প্যাকেট ওই গার্ড সাহেবকেও দিলাম। সঙ্গের লোকটা বলে, চা কই? রাজখরসোয়ান স্টেশনে দেখি ট্রেনের ড্রাইভার আর গার্ড কি কথাবার্তা বলছে। ওদের সেই অনুচরও রয়েছে। বেশ আলাপ টালাপের পর ট্রেন এবার জামদা লাইনে ঠুকেছে। তারপরই শুরু হলো আসল ব্যাপার। গার্ডের সেই অনুচর, ওর নাম নাকি পিটার, সে বলে, ইউ ম্যান, তোমাদের 6 জনের লাগবে 150 টাকা। মানে? অবাক হই টাকার কথা বলতে। ভেবেছিলাম নসুমামার চেনা গার্ড এমনিই নিয়ে যাচ্ছে আমাদের। বলি, আমাদের তো টিকিট আছে। বাঁশের চেয়ে কঞ্চি দর। গার্ডের সেই অনুচর পিটার সাহেব বলে, তাহলে সামনের স্টেশনে নেমে যাও, সেই ট্রেনেই যাবে। দিস ইজ গুড স্পেশাল ম্যান, এর জন্য আলাদা চার্জ দিতে হবে। পার হেড 25। না দাও, নেমে যাও। তেপান্তরের মাঠে একটা স্টেশন ঘর, দূরে নীল পাহাড়ের বনের সূচনা। জনমানবহীন এই মাঠে নামতে হবে, খাবার জল অবধি মেলে না, আর পরের গাড়ি সেই বেলা 4টে। রেলের লোকেরা যে এমনি অর্থপিশাচ তা জানা ছিল না। উঠে অবধি রকমারি গচ্চা দিয়ে চলেছি। নসুমামার সেই এক ডায়লগ, দিয়ে দে, এরা পেয়ে থাকে, না হলে কখন পৌঁছবো কে জানে। এত টাকা, একটু কমাও গার্ড সাহেব, গোবরা বলে। পিটার বলে, কম হবে না এই রেট। অগত্যা গুনে গুনে আবার 150 টাকা গেল। নেহাত পটলা আছে তাই রক্ষে, না হলে কি যে হতো কে জানে। এরপর শুরু হলো গার্ড সাহেবের আসল ব্যবসা। এইসব লাইনে ট্রেন কম, প্রত্যেক স্টেশনে কুলি, আদিবাসী লোকজন, হাটের যাত্রীরা মালপত্র, আনাজ, মোহার বড় বড় হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর প্রতি স্টেশনেই মালগাড়িও থামছে। পিটার নেমে গিয়ে ওইসব খালি ওয়াগনে লোকজনদের তুলছে আর নগদ পয়সা আদায় করছে। ওদিকে ড্রাইভারও নজর রাখছে কত লোক উঠছে। পিটার রয়েছে এই কাজের জন্যই। ফি স্টেশনে লোক তুলছে, কিছু নামছেও, আর পিটার নোটের তাড়া এনে গার্ডের ওদিকের ড্রয়ারে পুড়ছে। গার্ড সাহেবের এমন আমদানির বহর দেখে আমরা তো অবাক। বেলা তখন 2টো বেজে গেছে। পথে খাবার দাবার কিছুই নেই। পেটের মধ্যে খোল করতাল বাজছে। হোঁতকা গুম হয়ে গেছে। শুধুই, আর কত দূর মামা? নসুমামা বলে, এই তো এসে গেছি, গোটা 6-7 স্টেশন। মানে আরও 3 ঘন্টা? গোবরা গর্জে ওঠে। ওদিকে দেখি গার্ড সাহেব এবার টিফিন ক্যারিয়ার খুলে লাঞ্চের আয়োজন করছে। অবশ্য সুখাদ্য কিছু নয়, পান্তা ভাত আর কুচো চিংড়ির চচ্চড়ি, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ওরা লাঞ্চ করছে, আমরা বাইরের বারান্দায় দাঁড়িয়ে ট্রেন থেকে পাহাড় বনের শোভা দেখছি। এখন বন বেশ গভীর হয়েছে, শালবন, মাঝে মাঝে 2-1টা পাহাড়ি ঝর্ণা, ব্রিজও আছে। আর দিগন্তে আকাশ ছোঁয়া পাহাড়গুলো যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। নসুমামা সান্ত্বনা দেবার জন্যই বলে, আর বেশি দেরি হবে না বুঝলি, কাল কেসটা গড়বড় হয়ে গেল। পটলা বলে, কত লোকসান হলো জানো? হোঁতকা বলে, আমি জামু না, এইখানেই নাইমা জামু। নসুমামা বলে, এখানে কোথায় নামবে হে? আর দুঃখ করো না, সব পুষিয়ে যাবে। এও একটা অ্যাডভেঞ্চার হে। ওদিকে ওদের পান্তা খাওয়া শেষ হয়েছে, সামনে স্টেশন আসছে। নসুমামা বলে, এর একটা স্টেশন পরেই জামদা, আর একটু কষ্ট কর। কষ্ট না করলে কেষ্ট মেলে না হে, জীবনে কত কষ্ট করেছি। কেষ্ট পেয়েছ? আমার কথায় নসুমামা বিজ্ঞের মতো হাসল। বনের মধ্যে স্টেশন, স্টেশনটা বড়ই, চারিদিকে ছড়ানো বন, পাহাড়ের মধ্যে বড় বড় আয়রন মাইন। এখান থেকেও কয়েকটা লাইন বের হয়েছে। গার্ড সাহেব নেমে গেছে। প্ল্যাটফর্মে দেখি সেই ড্রাইভারও নেমে এসেছে। 3 জনে বেশ হাসি খুশির মধ্যে আলোচনা করছে। গোবরা বলে, আজকের যে টাকাটা উঠেছে তারই ভাগাভাগির হিসাব নিচ্ছে দেখ। মাইনে ছাড়া দিনে বেটারা কত টাকা চুরি করে রেল কোম্পানিকে ঠকাচ্ছে দেখ।
আমাদের যে বেশ কয়েকশো টাকা রেলের অসাধু কর্মচারীদের জন্য গেছে এটা বুঝেছি হাড়ে হাড়ে। আবারও বেশ কিছু যাত্রী উঠল, ছাগল ভেড়াও তুলেছে। নসুমামা বলে, আজ বড় জামদার হাট, তাই এত ভিড়। অবশ্য আমাদের কজনকে গার্ড সাহেব মালগাড়িতে তোলেনি, বরাবর তার কামরাতেই রয়েছি। বারান্দায় বসে বনের শোভা দেখছি। এই জামদার পরের স্টেশনই গুয়া। তবে এই মালগাড়ি নাকি বড় জামদার স্টেশন থেকে ভিতরে কোনো আয়রন মাইনের দিকে চলে যাবে। যাত্রীরা সবাই নেমে যাবে ওখানে। পিটার গার্ড সাহেব এবার বাইরের বারান্দায় এসে খুশি মনে গান ধরেছে। পিটারও খুশি, আর আদায়ের ঝামেলা নেই। যা হয়েছে তা মন্দ নয়। নসুমামাকে দেখছি না, বোধহয় ভিতরে ঘুমোচ্ছে। বড় জামদার স্টেশনে গাড়ি ঢুকতে নসুমামা বলে, আমি স্টেশনে নেমেই বাইরে গিয়ে একটা অটো ধরব। আগে ধরতে না পারলে অটো মিলবে না। আজ হাটবার, তোরা নেমেই বাইরে চলে যাবি। স্টেশনে ট্রেন ঢুকতে মামা নেমেই হাওয়া। আমরাও নেমেছি। মালগাড়িতে এত লোক ছিল ভাবিনি। পিলপিল করে লোক নামছে, মালপত্র, ছাগল, মুরগি, ভেড়া নিয়ে। কোনো মতে বের হবার জন্য ওভারব্রিজ পার হয়ে এদিকে এসে পৌঁছেছি। তখন ওদিককার প্ল্যাটফর্ম অনেক ফাঁকা হয়ে গেছে। প্ল্যাটফর্মে গিয়ে দেখি পিটার আর গার্ড সাহেবের মধ্যে চিৎকার চেঁচামেচি হচ্ছে। সিটকে গার্ড পিটারকে বলছে, ইউ থিপ, চোর কাহিকা। পিটার কি বলার চেষ্টা করে, এবার গার্ডের কামরায় ঢুকে বের হয়ে এসে বলে, গড নোস, আমি কিচ্ছু জানে না। এমন সময় মোটকা ড্রাইভারও এসে পড়ে। কি শুনে এবার সে ওই সিটকে গার্ডের দিকে এক হাত তুলে গজরায়, ইউ লায়ার, থিপ, হামকো ফাঁকি দেবার মতলব, আই শ্যাল কিল ইউ। গার্ড সাহেব তখন আসমানে হাত পা ছুঁড়ে চিৎকার করছে, বিলিভ মি দেশপান্ডে। ড্রাইভারের পদবি বোধহয় দেশপান্ডে। সে তখন গর্জাচ্ছে, হামকো শেয়ার নেহি দেনা, ইউ ডেভিল, নিকালো রুপয়া। গার্ড বলে, নাই, অল গন, আপন গড, শাট আপ। হঠাৎ নসুমামার ডাক শুনে এমন সার্কাস দেখা ফেলে পেছন দিকে ফিরে চাইলাম। নসুমামা ভিড়ের মধ্যে থেকে ডাকছে, চলে আয় শিগগির, নালে গাড়ি পাবি না। আমরাও স্টেশন থেকে বের হয়ে পথে ওই ভিড় ঠেলে এগিয়ে গেলাম। নসুমামা বলে, চল ওদিকে চল, অটোওয়ালাকে ফিট করে রেখেছি। এখান থেকে মাইল 5 গেলে তবে মামাদের বাড়ি বড়বিলে। সেইটাই এখানকার মধ্যে নাকি বড় শহর। পাহাড়, বন, নদী সবই আছে। বড় জামদা ছাড়িয়ে অটোটা চলেছে। চারিদিকে পাহাড়, আর সেই পাহাড়ের বুক ঘন বনে ঢাকা। মামা বলে, এসবই সারান্দার মধ্যে, বুঝলি। হাটতলার পাশে একটা দোকানে গরম কচুরি ভাজা হচ্ছে। গন্ধেই খিদেটা চাগিয়ে ওঠে। হোতকা বলে, পটলা, আমি মইরা জামুরে, পেট হ্যাঁচড় প্যাচড় করতাছে। মামাই বলে, নাম, এদের কচুরি খুবই উৎকৃষ্ট। নামলাম, কিন্তু গোবরা কোষাধ্যক্ষ। এর আগে রেলে দিতে হয়েছে 100 টাকা বুকিং ক্লার্ককে, গাড়ির চেকারকে 100, আর গার্ডকে দিতে হয়েছে 150। এছাড়া চা, বিস্কুট আর চিনে বাদামেই গেছে প্রায় শখানেক। গোবরা বলে, হিসেব করে খাবি, ক্যাশের স্বাস্থ্য খুবই খারাপ, অনেক গচ্চা গেছে, হোতকাকে সামলাবি। 4খানা করে কচুরির অর্ডার দেওয়া হয়। হোতকা বলে, তরাই খা, আমি খামু না। হোতকা যে অনশন সত্যাগ্রহ করবে জানা ছিল না। এমন সময় সকলকে অবাক করে নসুমামা বলে, 8 খান করেই দাও, তারপর দেখা যাবে। গোবরা বলে, কিন্তু মামা। মামা অভয় দেন, এ আমার জায়গা, তোরা খা, যা খুশি খা। এই কথা শুনে হোতকা ডজন 1.5 কচুরি, সেই সঙ্গে বাড়তিনেক আলুর তরকারি, শেষ পাতে গোটা 8 রাজভোগ আর 4টে কালাকাঁদ খেয়ে, গেলাস 2 জল খেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওহ, এবার মনে হয় বাঁচা গেলাম। আমরাও মন্দ খাইনি। বেলা তখন 4টে বাজে। দেখলাম সেই যাত্রীবাহী ট্রেনটাও এসে স্টেশনে ঢুকছে। পটলা বলে, ওই ট্রেনে এলে আর 150 টাকা গচ্ছা যেত না, একসঙ্গেই তো এলো। নসুমামা সান্ত্বনা দেয়,
যা হয়ে গেছে তার জন্য ভাবতে নেই। দোকানদার সব হিসাবপত্র করে বলে 212 টাকা হয়েছে। চমকে উঠি টাকার অঙ্ক শুনে। মামা কিন্তু নির্বিকার, হাতের ব্যাগটা নিয়ে উঠে গিয়ে অনায়াসেই টাকা মিটিয়ে কিঞ্চিত মৌরি কাউন্টার থেকে নিয়ে মুখে ছিটিয়ে বলে, আয়, এবার বাড়ি যেতে হবে। মামার এই ব্যাপারে আমরাও অবাক। কৃপণ নসু মামা হঠাৎ যেন দাতাকর্ণ হয়ে গেছে। অটো চলছে, হঠাৎ মনে পড়ে প্ল্যাটফর্মে সেই লড়াইয়ের দৃশ্যটা। আগে গার্ড আর ড্রাইভারকে দেখেছি গলাগলি ভাব, শুধুই মামা, হঠাৎ ওই লরেল হার্ডির মারপিট শুরু হলো কেন বলতো? মোটকা ড্রাইভার গার্ডকে তুলে লাইনেই আছড়াতে গেল। নসু মামা পাহাড় বনের দিকে চেয়ে বলে, কোনো রিজন আছে নিশ্চয়ই। সেই কারণটাই তো জানতে চাইছি। মামা বলে, পরে জানবি, ওদের বখরা নিয়ে এমন প্রায়ই হয়। ওই যাত্রীদের কালেকশন গার্ড আর ড্রাইভারদের মধ্যে ভাগ হয়, বেঁধেছে তাই নিয়ে হয়তো। ছাড় তো, এসে গেছি। নসু মামাদের বাড়িটা শহরের উপকণ্ঠে, চারিদিকে পাহাড়, মধ্যে একটা সবুজ উপত্যকার বুকে এই শহর। ভালো বাড়ি, রাস্তা, বড় বড় দোকান পসার, নানা জিনিস সবই মেলে। ব্যাংক কাছারি তাও আছে। একটা মহকুমা শহর এটা। মামাদের বাড়িটা নদীর ধারে বেশ অনেকখানি জায়গা নিয়ে। আম, লিচু, কলা গাছ, কাঁঠাল গাছ রয়েছে বাগানে। এখানে বেশ জমিয়ে রয়েছে নসু মামারা কপুরুষ ধরে। আমাদের জন্য ওদিকে একটা খালি বাংলোর ব্যবস্থা হয়েছে। বিশাল এলাকাটা পাঁচিল দিয়ে ঘেরা, সামনেই পাহাড় বন। ফটিক বলে, দারুণ জায়গা। হোতকা অবশ্য কবি শিল্পী টিল্পি নয়, সে বলে, হ্যাঁ রে, খাওয়ার ব্যবস্থাটা কনে হইব? নসু মামা বলে, ওসব হয়ে যাবে, ভেবো না। মালগাড়ির আয়রনের লাল ধুলো সর্বাঙ্গে, তাই প্রথমে স্নান করে ফ্রেশ হয়ে নি। তখন বিকেল গড়িয়ে গেছে। এর মধ্যে নসু মামার ভাই রাসু মামাও এসে পড়েছে। ওদের বরদা শিবুবাবুই ব্যবসাপত্র দেখেন আর ওই দুই ভাইকে সামলান। কারখানা, জমি, জিরেত সবই আছে। নিজেদেরই পোল্ট্রি ফার্ম। ওদিকে বেশ কয়েকটা নধর জার্সি গাইও রয়েছে। স্নানাদির পর এসে গেছে গরম গরম পরোটা আর মুরগির মাংস। এখানকার জলও দারুণ। সেই কচুরি কখন হজম হয়ে গেছে। এবার একটা গড়াগড়ি দিচ্ছি, নসু মামা আসে, বলে, কেমন জায়গা? বলি, দারুণ। নসু মামা এবার গোবরাকে বলে, নে, রেল কোম্পানির লোকগুলোকে গুনেগার দিলি 350 টাকা, রাখ সেটা তোদের ক্যাশে। এবার অবাক হই। সে কি মামা, তুমি কেন টাকা দেবে? ওটা তো আক্কেল সেলামি, তুমি কেন গচ্ছা দেবে? পটলা বলে, তা তো বটেই, টাকা কেন দেবে? নসু মামা বলে, এ টাকা ওই শালাদের চুরির টাকা রে। আমি চোরের উপর বাটপারি করেছি ওদের শিক্ষা দেবার জন্যে। মানে? গোবরা অবাক হয়। নসু মামা এবার ওই গার্ড ড্রাইভারের মারপিটের রিজন প্রকাশ করে। বলে, ওই পিটার আর গার্ড যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে ড্রয়ারে রাখছিল। স্টেশনে নামার আগেই ওদের ড্রয়ার থেকে সব চুরির মাল ব্যাগে পুরে কেটে পড়েছিলাম, সব সাফ। ওই টাকা নিতে বাধে। পটলাই বলে, ও লাগবে না মামা, কত এনেছো? মামা ব্যাগটা বের করে দেখায়, বলে, 1000 হবে। একদিনে এত টাকা? বোঝ তাহলে রেল কোম্পানির কত ঝাড়ে ওরা। পটলা বলে, সব টাকাটাই রেখে দাও, কোনো ভালো কাজে লাগানো যাবে। নসু মামা বলে, নিতে চাইনি, ওদের শিক্ষা দেবার জন্য নিয়েছি। তা যখন বলছিস থাক, এটা পাপের ধন প্রায়শ্চিত্তেই যাবে। নসু মামা এমনি অসাধারণ, তবে এরপর রাসু মামার যে পরিচয় পেলাম তাও কম নয়। সন্ধ্যায় রাসু মামা এসে জোটে। পরনে এখন রাসু মামার হাফ প্যান্ট, হাতে বন্দুক, গলায় টোটার মালা, মাথায় টুপি। বাংলোর বাগানে বসে আছি। ওই ধরাচূড়া পরে রাসু মামা ঢুকল। তোরা এসে গেছিস?
বহুত আচ্ছা হয়েছে, ব্যাট ব্যাট, চা আনো চঞ্চল, গুটে বিস্কুটও দিবা। রাসু মামার ভাষাটাও খিচুড়ি মার্কা। বড় জামদার অবস্থান বড় বিচিত্র জায়গায়। শহরের অর্ধেকটা বিহার, রাস্তার ওদিকটা উড়িষ্যা। তাই বিহারি উড়িয়া ভাষায় খিচুড়ি চলে এখানে। বাঙালিরা তো ৩ রকম ভাষাতেই কথা বলে। রাসু মামা এদেশেই মানুষ, তাই ওর ভাষাটাও বিচিত্র। রাসু মামা নাকি বিরাট শিকারী। ওকে ওই পোশাকে ঢুকতে দেখে পটলা বলে, কোথায় গেছিলে? রাসু মামা বলে, পোল্ট্রি ফার্মের ওদিকে ২টো চিতা ঘুরছে, তাই ওগুলোকে তাড়াতে গেছিলাম। বুঝলি, সরকার আইন করেছে বন্য প্রাণী মারা যাবে না। তখন তো কত কি মেরেছি, হরিণের মাংস ছাড়া ভাতই খাইনি। আমার ঠাকুরদা প্রথম এদিকে এসে ওই নদীর ধারেই বাঘ মেরে শিকারে হাতে খড়ি দেয়। তারপর তো কত হাতি, বাঘ, বাইসন মেরেছে তার হিসাব নেই। বাবাও। রাসু মামার গল্প শুরু হলে থামে না। হোতকা বলে, তা এখন হরিণ টরিণ মারতে পারেন না? রাসু মামা বলে, আইন বড় কড়া হে, তা সারান্দার বাংলোতে যাচ্ছ তো? পটলা বলে, সেই সব পারমিশন নিয়েই এসেছি। গুড, কোনো ভাবনা নেই, যাবার সব ব্যবস্থাই হয়ে যাবে। আমি আছি যখন, কোনো অসুবিধাই হবে না। আমি বলি, তা জানি। রাসু মামা বলে, তখন কত কি শিকার করেছি, অন ফুট, এখন সব মাচানে বসে। হোতকা বলে, শিকারি তাহলে আছে এখনো? রাসু মামা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, শিকারি? এখন আর কেউ শিকারি আছে নাকি? আমিই কিছু শিখেছিলাম গুরুর কাছে। শিকারের পরম্পরা, গুরু, এসব আছে নাকি? বলে উঠি। রাসু মামা বলে, শিওর, সবকিছুই শিক্ষা করতে হয় গুরুর কাছ থেকে। ফটিক বলে, নিশ্চয়ই, গুরুর ঘরোয়ানা থাকবে, সাধনা থাকবে। রাসু মামা ফটিকের কথায় খুবই খুশি। বলে, তুমিও স্বীকার করো নাকি? আমি বলি, না না, ও গান গায়। রাসু মামা যেন আসমান থেকে ধপাস করে পড়ে। গান গাও? তারপর বলে, তবে গুরুর কথা যা বললে সেটা কিন্তু খাঁটি সত্যি, কাউকে দিয়ে যাননি। তখন সন্ধ্যা নেমেছে। পাহাড়গুলো যেন আঁধার পাঁচিলের মতো আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। চারিদিকে স্তব্ধতা নেমেছে। মাঝে মাঝে বনের দিক থেকে শিয়ালের ডাক ভেসে আসে। ওদিকের কিরিবুরুর পাহাড় চূড়ায় স্টিল কলোনির ২-৪টে আলো দেখা যাচ্ছে, যেন আকাশে তারা উঠেছে। এই পরিবেশে আদিম আরণ্যক রূপটা যেন ফিরে এসেছে। নসু মামা বলে, রাসু, তোর গুরুর চেয়ে আমার গুরুর নামটা কি ছিল বেশি? রাসু মামা চটে ওঠে, থাম তো, আমার গুরু ধম্মদেওজির কথা এখানে সবাই জানে, বুঝলে? বুনো হাতি, বাঘ, সকলের ভাষাই তিনি বুঝতেন। বনে গিয়ে গন্ধ শুঁকে জানতে পারতেন বাঘ, হাতি কোন দিকে যাচ্ছে। সচক্ষে দেখা হে মাত্র একটা গুলি, ব্যাস। এত বড় হাতির মাথা দিয়ে গুলি ঢুকলো, আর সেই গুলি করাতের ফালার মতো ইয়া বড় হাতিকে সমান দুখণ্ড করে বের করে দিয়ে পরের শিকারে লাগলো। হাতি দুখণ্ড হয়ে ছিটকে পড়ল দুদিকে। তার গুলি কখনো ফসকাতে দেখিনি। গুলি ফসকালে গুলি নিজেই ঘুরে এসে লক্ষ্যে ঠিক লাগতো। সে কি? আমার কথায় রাসু মামা বলে, স্বচক্ষে দেখা হে তাজ্জব ঘটনা। নসু মামা বলে, আহ, শুধু কথাতেই বাঘ মারতেন ওর গুরু। রাসু মামা গর্জে ওঠে, থামবে নসু, শিকারে তুই কি জানিস? তোর গুরু ওই নকুল মাহাতো কি জানতো? আমার গুরু বন্দুকই ব্যবহার করতো না। ভালুক টালুক তো গরু বাঁধা গোঁজ দিয়ে পিটিয়েই মারতেন। গরু বাঁধার খোঁটা দিয়ে কত ভালুক মেরেছেন তার হিসাবই নেই। নসু মামা বলে, কি গুরু রে তোর রাসু, বনে বনে কষ্ট করে ঘুরে ঘুরে শিকার করত। আমার গুরুদেব একেবারে সিদ্ধ পুরুষ ছিলেন, বনে জঙ্গলেই যেতেন না। আমরা অবাক হই, কি বলছো? বনে না গিয়ে শিকার করবে কি করে? নসু মামা এবার লাইনে এসেছে, বলে,
তবে আর মহাশিকারী কি? আমার গুরুদেবকে সারা এলাকায় মুন্ডাহরা বলতো মারাং শিকারী, মানে সবচেয়ে বড় শিকারী। তখন তো সর্বত্র বন, গভীর বন। কোথাও বাঘের উৎপাত হচ্ছে, কোনো গায়ে পাগলা হাতির উৎপাত শুরু হয়েছে, মানুষ মেরে তছনছ করছে। কোনো অঞ্চলে বাইসন খেপে গিয়ে ঘরবাড়ি ভাঙছে। বিভিন্ন গাঁয়ের মানুষ আসতো গুরুদেবের কাছে খবর দিতে। গুরুদেবের চেলা হিসাবে আমার কাজ ছিল একটা খাতায় কোন গ্রামে বাঘ মানুষ মারছে, কোন বস্তিতে হাতি মানুষ মারছে, কোথায় বাইসন মানুষের সর্বনাশ করছে, এইসব লিখে রাখা। খাতাতে 1 নম্বর 2 নম্বর করে নাম্বার দিয়ে ওইসব লিখতাম। তারপর সেই সব বনে যেত শিকার করতে। গোবরার কথায় নসুমামা বলে, ধ্যাৎ, মহাপুরুষ মারাং শিকারী, ওদের ব্যাপারই আলাদা। সন্ধ্যার পর গুরুদেব পূজা অর্চনা সেরে কপালে প্রসাদী তিলক পরে বাইরে এসে হাঁক দিত, বন্দুক লাও, গুলি লাও। আমরা এনে দিতাম বন্দুক আর খাতা হাতে রেডি। গুরুদেব বলতেন, পড়ো 1 নম্বর। আমি পড়ে যেতাম, কুদলি বাদে একটা বুনো হাতি, গুরুম। গুরুদেব একটা গুলি করলেন। দুসরা, আমি পড়ে গেলাম, এদেলবাওয়ে একটা বাঘ, গুরুম, আবার গুলি। এমনি পরপর পড়ে গেলাম বসতির নাম আর জানোয়ারের নাম, আর একটা গুলি ছুটল। তারপর নসুমামা বলে, ওই একটা বসতির একটা জানোয়ারের নামে ছোঁড়া গুলি ঠিক গিয়ে তাদেরই কানে কপালে মোক্ষম জায়গাতেই লাগবে, আর খবর আসতো তেনারা সব নিকেশ হয়ে গেছেন, ঘরে বসেই শিকার। আমরা হতবাক। রাসুমামা বলে, গুলিবাজ নয় তো, গুলবাজ। নসুমামা বলে, ওই বিদ্যাটা শিখতে পারলাম না, গুরু অকালে সাপের ছোবলে মারা গেছিল। গল্প ভালোই জমেছে। এমন সময় খাবার ডাক আসাতে আড্ডা থামিয়ে উঠতে হলো। তবে মহান ওই শিকারীদের চেলাদের এলেম দেখার বাসনাটা প্রবল হয়ে উঠল। কদিন এখানে থাকতে হবে, কারণ সারান্দার বনের ভিতর বন বাংলোয় থাকতে গেলে বন বিভাগের বিশেষ অনুমতি পত্র চাই। সেটা আনতে হবে চাইবাসার বন অফিসের থেকে। বড় মামা খুবই কর্মব্যস্ত লোক, ব্যবসাপত্রের কাজে তাকে ব্যস্ত থাকতে হয়। জেলার কর্তাদের কাছেও যেতে হয়। বড় মামার ম্যানেজার, অন্য কর্মচারীরা অবশ্য আছে, আর তার এই 2 ভাই আমাদের নসুমামা আর রাসুমামা কাজের থেকে অকাজই করে বেশি। রাসুমামা তো জিপ নিয়ে ওই শিকারীর বেশেই বন পাহাড়ে ঘোরে, আর নসুমামা ঘরে বসেই তস্য গুরুদেবের মতো কামান দেগে অমুক বসতির হাতি তমুক বনের বাঘ মারেন। সেদিন সকালে আমাদের বনে যাবার কথা শুনে রাসুমামা বলে, নো ফিয়ার, চল, আজই বনে যাবি, বাংলো ফাংলো সব ব্যবস্থা করে দেব। বড় মামা বলে, থাম রাসু, অনেক করেছিস, বিনা পারমিটে বনে ঢুকে এদের বিপদে ফেলিস না। তবে কি বনে থাকা যাবে না? পটলা বলে। বড় মামা বলেন, এই সপ্তাহেই চাইবাসা যাব ব্যবসার কাজে। ডিএফও সাহেব আমার চেনা জানা, তোমাদের পারমিট বাংলোর ব্যবস্থাও করে আনব। রাসুমামার গুরুত্ব যেন কমছে। সে বলে, করো তাহলে। হ্যাঁ, বনে যাবে তার আবার অনুমতি? রামচন্দ্র বনে গেছিল কার কাছে পারমিট নিয়ে শুনি? বড় মামা বলে, তখন রাম রাজত্ব, ওসব লাগতো না। এখন মানুষের রাজত্বে মানুষের এসব লাগে। তোর মতো মর্কটদের অবশ্য এসবের এখনো দরকার নেই। রাসুমামা চুপ করে যায়। এর মধ্যে আমরা বড়বিল শহরটাকে দেখে ফেলেছি। ছোট শহর, চারিদিকে ঘন বনে ঢাকা পাহাড়। পাহাড়ের শ্রেণী চলে গেছে সারান্দার দিকে। ওদিকের নদীটার নাম কারো। দুদিকে শাকসবজির ক্ষেত, ধানও কিছু হয়েছে। মাটি খুবই উর্বর, কিন্তু বন থেকে হরিণের পাল নামে, আসে বন শুয়োরের দল। বুনো হাতির দেখা তো পথেই মেলে। বন পাহাড় ছেড়ে তারাও মাঝে মাঝে শহরের আশেপাশে এসে কলাবাগান, আখ ক্ষেত তছনছ করে যায়। আর আসে ভাল্লুকও। তাই বড় মামা বলেন, বেশি দূরে যেও না, এসব জায়গা একদম সেফ নয়।
সেদিন সকালে রাসু মামার সঙ্গে বের হয়েছি ওদের খামারের দিকে। ওদিকের পাহাড়ের কোলে বিস্তীর্ণ ঢালু জমিতে আখ, আলু, ধান, আনাজপত্রের চাষ হয়। তার ওদিকে নদীর ধার ঘেঁষে মুরগির খামার। এককালে এসবই বনে ঢাকা ছিল। মানুষ বন কেটে এসব জবরদখল করে চাষাবাদ করছে বনের পশুদের তাড়িয়ে। তবু তারা মাঝে মাঝে এসে হানা দেয় খেতে। মাঠে সবুজ সতেজ আলু, আখ হয়েছে। সেই আলুর ভেলি বেশ কয়েকটা কারা যেন কোদাল দিয়ে খুঁড়ে নিচেকার নধর আলু সব খেয়ে গেছে। কিছু পড়ে আছে দাঁতের ঘায়ে ক্ষতবিক্ষত অবস্থায়। আমি বলি, এত আলু তোলা হয়েছে? মজুরার বলে, না বাবু। রাসু মামা নিরীক্ষণ করে বলে, দেখছিস না, বন শুয়োরের পাল নেমেছিল, তারাই দাঁত দিয়ে ভেলি উল্টে সব আলু শেষ করেছে। স্থানীয় মুন্ডা মজুররা বলে, সুলুক সন্ধান পেয়েছে, এবার রোজই নামবে। ওদিকে হরিণের পালও আসছে, সব শেষ হয়ে যাবে। রাসু মামা বলে, আজ রাতেই আসছি রেডি হয়ে। বাঘের ঘরে ঘোগের বাসা? ওই বন শুয়োর হরিণ যা পাবো তাই মারব। রাসু মামাকে বলি, আমরাও তোমার সঙ্গে আসবো মামা, তোমার শিকার করা দেখব। দেখবি দেখবি। রাসু মামা বেশ গৌরবান্বিত বোধ করে, তবু বলে, তবে কাউকেই বলবি না, একদম সাইলেন্ট থাকবি। বড়দা, বিশেষ করে ওই গুলবাজ নসুকে তো একদম বলবিই না। হান্টিং কাকে বলে তোদের দেখাবো। তোরাও বল্লম, লাঠি, টাঙ্গি হাতে রাখবি। অবশ্য দরকার হবে না, আমি আছি। তবু হাতে একটা হাতিয়ার থাকলে মনের জোর বাড়ে। সত্যি শিকার দেখা যাবে। পটলা বলে, বনে এসে এসব না দেখলে চলে? হোঁতকা বলে, তা যা কইসিস। বাড়ি ফিরে চুপচাপ রইলাম। নসু মামা শুধোয়, কোথায় গেছিলি? ফটিক ওই সব এড়াবার জন্য বলে, শহরের এদিক ওদিক ঘুরছিলাম। নসু মামা বলে, বাইরে যাবি না একদম। এখন বুনো শুয়োর, ভালুক, একটা দুটো চিতে বাঘও নাকি আসছে নদীতে জল খেতে। একা দূরে একদম যাবি না। কাল তোদের মুর্গা মহাদেও দেখাতে নিয়ে যাব। পাহাড়ের মধ্যে ঝর্ণা, সেখানে মন্দির ঘন বনের মধ্যে। লাকে থাকলে বুনো হাতিও দেখতে পাবি। গোবরা বলে, তাড়া ফাড়া করবে না তো মামা? নসু মামা বলে, হ্যাঁ, এ শর্মাকে বনের হাতিরাও চেনে। নকুল মাহাতোর সাকরেতকে বনের সবাই সমীহ করে। কোনো ভয় নেই, রেডি থাকবি কাল সকালে। দুই মামার দয়াতে অনেক কিছুই দেখা যাবে। আজই তো যাচ্ছি বরাহ শিকারে। দিনটা চুপচাপই কেটে গেল। বড় মামাও চলে গেলেন চাইবাসা। পরশু ফিরবেন জঙ্গলে যাবার পাশ নিয়ে। তিথিটা বোধহয় পূর্ণিমা, শীতের শুরু। আকাশ বেশ ঝকঝকে। চাঁদের আলোয় বন পাহাড় স্বপ্নময় হয়ে ওঠে। আমরা পাঁচ মূর্তি আর রাসু মামা বের হলাম চুপি সারে। রাসু মামার পরনে হাফ প্যান্ট, পায়ে মোজা, হান্টিং শু, গায়ে শার্টের উপর একটা কালো রঙের গোবদা সোয়েটার, মাথায় টুপি, হাতে বন্দুক, গলায় টোটার মালা। আমাদের বলে, নসুকে কিছু বলিসনি তো? পটলা বলে, না না। গোবরা বলে, ও কাল আমাদের মুর্গা মহাদেব দেখাতে নিয়ে যাবে, বুনো হাতিও দেখাবে বলেছে। রাসু মামা বলে, এখন তোদের সুরকাটা হাতির বাচ্চার পালই দেখাবো, চল। শুয়োরগুলো নাকি বেশ নধর। হাতির বাচ্চার মতোই দুদিকে দুটো ধারালো দাঁত বের করে থাকে। ওই দিয়েই তারা মাটি খুঁড়ে কন্দমূল বের করে। আলুর ভেলি সাফ করেছে ওই দাঁত দিয়েই। হোঁতকা বলে, শুয়োর তো খাই না মামা, একখান হরিণ যদি মারতে পারো। রাসু মামা তখন বীর দর্পে এগিয়ে চলেছে। আমরা চলেছি তার পদাঙ্ক অনুসরণ করে। রাসু মামা বলে, চান্স পেলে হরিণই খাওয়াবো তোদের। খামারের ওখানে একটা লম্বা শেড মতো আছে। তখন রাত বেশ গভীর, চারিদিক নিস্তব্ধ। মুন্ডা মজুরদের সর্দার কালু মুন্ডাও জেগেই ছিল, তবে ঠিক সজ্ঞানে নেই। মহুয়া ওদের চাই। মহুয়া পান করে তখন তার দাঁড়াবার মতো অবস্থা নেই, টলছে। তবে উতে ওরা অভ্যস্ত, টলতে টলতেই ওরা সব কাজ করে।
এর মধ্যে এখান থেকে খান দুয়েক বল্লম, লোহার রড, লাঠিও জোগাড় হয়ে যায় আমাদের জন্য। রাসুমামা বলে, মুন্ডা, তুইও চল খেতে। মুন্ডা চোখ বুজেই বলে, তোরাই যা, আমি এখন নিদ আইছে। ওইখানেই একটা বস্তার গাদার উপর ধপাস করে শুয়ে পড়ে। নেশায় না ঘুমে বুঁদ হয়ে যায় তা বুঝতে পারি না, তবে আর সারা শব্দ মেলে না ওর। আমি বলি, কি হবে মামা, গাইড তো আউট। রাসুমামা বলে, কোনো ভয় নেই, আমি তো আছি, চল। বেশ কিছুটা মাঠ দিয়ে এসে আলুর ক্ষেত। আলের এদিক ওদিকে কালো পাথর মাথা তুলে আছে, পাশেই নদী। কিছু জায়গা আবার নিচু, সেই নিচুটায় নদীর জল ঢুকে কাদা কাদা হয়ে আছে, জলও আছে সামান্য। নদীর ধারে বেশ কিছু শালমহুয়ার জঙ্গল, আদিম অরণ্যের কিছু ঘাস এখানে রয়ে গেছে। রাসুমামা বলে, শুয়োরগুলো পাহাড়ের বনের দিক থেকে নামে দল বেঁধে, আমি ওই পাশে ওদের পথের ধারে থাকছি। তোরা এদিক ওদিক গুঁড়ি মেরে পাথরের আড়ালে বসে থাকবি, কোনো শব্দ করবি না। আমরা এক একজন পাথরের আড়ালে বসেছি। আমার হাতে নড়বড়ে একটা বর্শা, তার ফলাটা লাঠিতে ঠিকমতো বসেও নি। ওই মোক্ষম অস্ত্র দিয়ে কি হবে জানি না। হোতকার হাতে একটা লাঠি। গভীর রাত্রি, ফুটফুটে চাঁদের আলোয় সব স্পষ্ট দেখা যায়। বন পাহাড়গুলো যেন রাতে ঘুমোচ্ছে, ঠান্ডাও বাড়ছে। হাত পা ঠান্ডা হয়ে আসে। তখনও কোনো কিছুর দেখা নেই, জায়গাটা ঢালু হয়ে নদীর দিকে নেমেছে। স্তব্ধতার মাঝে নদীর কলকল শব্দ শোনা যায়। রাসুমামাও বন্দুক রেডি করে ঢালুর মাথায় বসে আছে পাথরের আড়ালে। কতক্ষণ ঠান্ডায় বসে আছে জানি না, হঠাৎ রাসুমামার সিগন্যাল পেয়েই আমরা চেয়ে দেখি বনের দিক থেকে গোটা কয়েক বেশ নধর সাইজের শুয়োর এসে আলুর খেতে নেমেছে। এদিক ওদিক দেখে এবার দাঁত দিয়ে আলুর ভেলি ফালাফালা করছে, যেন লাঙল চষছে। গাছগুলো উল্টে পড়ছে আর নরম নিটল আলু খেয়ে চলেছে। এত কাণ্ড ঘটছে, কিন্তু বন্দুক হাতে রাসুমামা নির্বিকার। কাছেই ওইভাবে আলু খাচ্ছে, কিন্তু গুলি ছোটাচ্ছে না। স্তব্ধ রাসুমামা। ওদিকে হোঁতকা বসেছিল লাঠি নিয়ে, আমার হাতে বল্লম, তাও নড়বড় করছে। এসব হাতিয়ার দিয়ে ওই ভয়ালো শুয়োর মারার চেষ্টা করা মানেই নিজেদের শিকারে পরিণত করা। পটলা কোনো রকমে হামাগুড়ি দিয়ে পাথরের আড়াল থেকে বের হয়ে সন্তর্পণে চলেছে রাসুমামার দিকে। ওকে গুলি করার জন্য বলতে হবে। পটলা দেখে রাসুমামা বন্দুক তাক করেই বসে আছে, গুলি করার নাম নেই। পটলা রাসুমামাকে ঠেলা দিয়ে সংকেত করতে চেষ্টা করে, তাতেও সাড়া নেই। জোরে ঠেলতে রাসুমামা কাত হয়ে পড়ে, আর বেশ ভারী দেহ ঢালুর মুখে গড়াতে শুরু করে। বন্দুক পড়ে রইল ওখানে। রাসুমামা কুমড়োর বস্তার মতো গড়াচ্ছে ঢালু বেয়ে, ক্রমশ গতিবেগ বাড়ছে। রাসুমামা ওই শুয়োরের দলকে দেখেই জ্ঞান হারিয়েছে। ওইভাবেই পাথরের খাঁজে স্ট্যাচুর মতো আটকে ছিল। পটলার ধাক্কায় মামার জ্ঞানহীন দেহটা গড়াতে গড়াতে এসে সশব্দে ওই নিচের জলকাদায় পড়ে। ছপাং করে শব্দটাও বেশ জোরেই হয়। আমরা তো হতবাক। এদিকে ওই শব্দটা রাতের স্তব্ধতার মাঝে বেশ জোরেই শোনা যায়। সেই শব্দ শুনে বুনো শুয়োরের দলও সাবধানী হয়ে ওঠে। মাথা তুলে এদিক ওদিক চাইতে বোধহয় আমাদের অস্তিত্বের খবর পেয়েই একেবারে মাথা নিচু করে আমাদের দিকে তেড়ে আসে। রাসুমামা তো তখন জলাশয়ে, বন্দুক ওই পাথরের মাথায়। আমরা তখন অনাথ। হাতের ওই ডান্ডা ফান্ডা ফেলে তখন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়েছি। গোবরা দৌড়ে গিয়ে নদীর ধারে একটা গাছ পেয়ে তাতেই তরতর করে উঠে পড়ে। আমি পাশেই একটা ঝোপের মধ্যে সেঁধিয়েছি। হোঁতকা, পটলা, ফটিকদের সন্ধান জানি না। তখন অবস্থা চাচা আপন প্রাণ বাঁচা। গোবরার চেহারাটা বেশ ওজনদার, কুমড়োর মতো নিটল দেহ নিয়ে প্রাণ ভয়ে গাছে উঠেছে। একটা ডাল ধরে আরও উপরে উঠে যাবার চেষ্টা করে, আর সেই ডালে ছিল একটা মৌচাক। ওদিকে বুনো মৌমাছিরা অনেক গাছেই ছোট বড় সাইজের মৌচাক করে। ভাল্লুকদের খুবই প্রিয় খাদ্য মৌচাক।
মৌচাক দেখলে ভাল্লুকও তার পিছনে পড়ে থাকে। মৌমাছির কামড়ের ভয়ও আছে, তাই ভাল্লুকগুলো কোনো জলার কাদায় আচ্ছাসে গড়াগড়ি দিয়ে সর্বাঙ্গে পুরু করে কাদা মাখে। তাদের শক্ত বড় বড় লোমের সঙ্গে সেই পুরু কাদা পুলটিসের মতো জমে যায়। মাথা গা সব জমে তখন কালো পাথরের মূর্তিতে পরিণত হয়। চোখ দুটো পিটপিট করে। সর্বাঙ্গে কাদার আবরণ থাকার জন্য মৌমাছির কামড় আর গায়ে বেঁধে না। সেই দেহ নিয়ে ভালুক গাছে ওঠে, না হয় ডাল নাড়িয়ে মৌচাক ধেয়ে ফেলে মধু খায়। ওই গাছে মৌচাকের সন্ধান পেয়ে এক বেটা গোদা ভাল্লুক এর আগেই সর্বাঙ্গে কাদার মেকআপ নিয়ে ওই গাছতলায় বসে মৌচাক ভাঙার প্ল্যান করেছিল। ঠিক সেই সময়ই শুয়োরের তাড়া খেয়ে গোবরা ওই গাছেই উঠেছে, আর অন্ধকারে প্রাণের দায়ে ওই মৌচাকের ডালটাই ধরেছে। মরাক করে ডাল ভেয়ে মৌচাক আর গোবরা দুজনেই এসে পড়ে নিচে অপেক্ষামান সেই ভালুক বাবাজির উপর। আচমকা দেড়মণি কোনো মানুষের লাশ এর আগে কখনো ওই ভালুকের উপর পড়েনি। ভাল্লুক আর্ত চিৎকার করে পিঠ থেকে ওই মাল ঝেড়ে ফেলে মধুর আশা ত্যাগ করে দৌড়তে থাকে। হোতকা ব্যাপারটা বোঝেনি। ধাবমান মূর্তিকে দেখে ভেবেছিল পাথরের আড়াল থেকে কালো সোয়েটার পরা মামাই বের হয়েছে। তার মানে রাসু মামা খালি হাতেই বন্য বরাহের সঙ্গে লড়াই করতে যাচ্ছে। তাই হোঁতকা ওই ধাবমান মূর্তিকে ধরে চিৎকার করে, রাসু মামা যাইবা না, যাইবা না, তোমারে বুনো শুয়ারের সাথে ফাইট করতে দিমু না, ওগরে জাতি দাও। পিছন থেকে হোঁতকা মামার ওই গোদা হাতটাই খাবলে ধরেছে। বাধা পেয়ে ভাল্লুক বাবাজি এবার আরও ঘাবড়ে গেছে। একটু আগেই এক দুপে জিপ তার ঘাড়ে চেপেছিল, কোনো রকমে তার কবলমুক্ত হয়ে দৌড়চ্ছে। আবার আরেকজনকে ওইভাবে আটকে ধরতে দেখে ফিরে চাইল ভাল্লুক বাবাজি। হোঁতকাও চাঁদের আলোয় এবার ভালুকের লম্বা মুখ, কুতকুতে জ্বলন্ত চোখ দেখে ঘাবড়ে গেছে। তুমি মামা নাও? আয় বাপরে, ভাল্লুক! কে কাকে ভয় পেয়েছে জানা যায় না। হোঁতকা মামার হাত ছেড়ে দিয়ে সিধে দৌড়। ভাল্লুকও লটপট করে দৌড়চ্ছে বনের দিকে। বন্য বরাহ বন্য ভাল্লুক দুপক্ষই উধাও। কিন্তু এবার ওই চাঁদনি রাতে আমাদের কত্থক কথাকলি নৃত্য শুরু হয়। বৃন্তচ্যুত মৌচাক থেকে পালে পালে ক্রুদ্ধ মৌমাছির দল এবার 5 মূর্তিকে আক্রমণ করেছে। আমাদের চিৎকারে খামার বাড়ির দিক থেকে মুন্ডা সর্দার অন্যদের নিয়ে লাঠি সরকি হাতে হ্যারিকেন মশাল নিয়ে দৌড়ে আসে। মশালের আগুন ও ধোঁয়ায় মৌমাছিরাও পালায়। এমন সময় দেখি সেই কাদা মাখা ভাল্লুকটা আবার এই দিকেই আসছে। বোধহয় এবার ওটা আমাদেরই আক্রমণ করবে। পটলা চিৎকার করে, ভাল্লুকটা এবার ফিরে এসেছে, অ্যাটাক করবে। মুন্ডারা এসব পরিস্থিতির মোকাবিলা করতে জানে। ওরা টাঙি বল্লম নিয়ে তৈরি। হঠাৎ সেই মূর্তি আর্তকণ্ঠে বলে, ভাল্লুক নই, আমি রাসু মামা, তোদের রাসু মামা রে। রাসু মামা অজ্ঞান অবস্থাতেই জলায় গড়িয়ে পড়েছিল। এবার ওই কর্দমাক্ত দেহ নিয়েই উঠে এসেছে। শীতে ঠকঠক করে কাঁপছে। আমাদেরও মৌমাছির কামড়ে আর টেনশনে তখন কাঁপ ছটকানো অবস্থা। রাসু মামাকে দেখে হোঁতকা গর্জে ওঠে, এই কাণ্ড তোমার, হ্যাঁ? শিকার করবা কি? বুনো শুয়োর দেখাই তো ফিট। খেয়াল হয়নি এতক্ষণ। এবার দেখি এই সব কাণ্ড ঘটতে ঘটতে আকাশ সামান্য ফর্সা হয়ে গেছে। রাসু মামা বন্দুক ঘাড়ে চুপ করেই ফেরে। আমরাও কম বেশি চোট পেয়েছি। নসু মামার ভোরে মর্নিং ওয়াক করার অভ্যাস। এই কদিনে সে আমাদের ডেকে নিয়ে মর্নিং ওয়াকে যেত। আজ ক্যাম্প খালি, রাসুও নেই দেখে সে চিন্তিত। এমন সময় শোভাযাত্রা করে ওই ছত্রভঙ্গ অবস্থায় আমাদের ফিরতে দেখে আর রাসুকে ওই কর্দমাক্ত ভাল্লুকের মতো দেখে বলে, কি রে, কোথায় গেছিলি? কাদা মেখে ভূত হয়ে ফিরছিস? গোবরা, তোকে চিনাও যায় না, চোখ ঢেকে গেছে। হোঁতকা, তোর জামাটা তো ফর্দা ভাই। সব শুনে নসুমামা বলে, হ্যাঁ,
তোর গুরু এই শিকার শিখিয়েছিল? হ্যাঁ, গুরু মারেনি টিকটিকি, তার শিষ্য গুলন্দাজ। রাসু মামা বলে, আজ মিস্টেক হয়ে গেছে, পরে দেখবি এই রাসু বসে এলেম। আমি ঘরে বসে বাঘ মারি না তোর গুরুর মতো, আমি রীতিমতো অ্যাকশন করি। গোবরা তো ফুলে ঢোল। মুন্ডা সর্দারি বন থেকে কোনো গাছের শিকড় পাতা এনে বেটে খেতে দেয়, গায়ে মাখায়, তাতে আশ্চর্য ফল হয়। নসু মামাও বিব্রত, বলে, এই অকর্মার সঙ্গে রাত দুপুরে বেরিয়েছিলি, যদি বাঘ হাতির পাল্লায় পড়তিস কি সর্বনাশ যে হতো। এখন বর্দা ফেরার আগে সেরে সুরে ওঠ, না হলে রেশোকেও ছাড়বে না বর্দা, আর আমাকেও কথা শোনাবে। আজ কমপ্লিট রেস্ট নে। আমাদের এক রাতের শিকার দেখেই নাজেহাল অবস্থা, তাই আজকের দিনটা খেয়ে ঘুমিয়েই কাটাই। এরপর আসল অভিযান বাকি। 2-1 দিনের মধ্যে সারান্দার জঙ্গলে যেতে হবে। হোতকা বলে, পটলা, তোর ওই 2 খান মামারেই ক্যান্সেল কইরা বনে যামু। বড় মামা বন বিভাগ থেকে বনে ঢোকার অনুমতি মায় বন বাংলো বুক করে এসেছে আমাদের জন্য। অবশ্য আমরা কেউই বড় মামাকে সেই রাতের ওই শিকারের বিচিত্র কাহিনীর কিছুই জানাইনি, কিন্তু বড় মামা বোধহয় ফার্মের কাজের লোকজন যারা শেষ রক্ষা করেছিল আমাদের, তাদের কাছ থেকেই জানতে পারেন ব্যাপারটা। তখন অবশ্য গোবরা অনেকটা সেরে গেছে, কিন্তু রাসু মামা ওই গোবদা সোয়েটার সমেত ঠান্ডায় জলকাদায় ঘণ্টাখানেক পড়ে থাকার জন্য জ্বরে পড়েছে। বড় মামা বলেন, রাসু, একটু জ্ঞান আক্কেল তোর হবে না কোনোদিন? মুরদ নেই, বন্দুক ঘাড়ি ঘুরবি, আর শিয়াল দেখি মূর্ছা যাবি। কি কাণ্ড করেছিলি বল দেখি। রাসু বলে, আর হবে না দাদা, বনে গিয়ে কোনো অঘটন ঘটাবো না, বিশ্বাস করো। নসু মামা বলে, না দাদা, ওকে দিয়ে বিশ্বাস নেই। আমরাও মুখে কিছু না বলে মনে মনে সায় দিই, ওই রাসু মামা যেন না যায়। তবু নসু মামাকে ভরসা করা যায়। শেষ অবধি রাসু মামা ক্যান্সেল হয়ে গেল। নসু মামা বলে, রেশো, শিকার করার আগে বন্দুক ধরতে শেখ, বুকে সাহস আন। নসু মামাই এখন আমাদের সহায় ভরসা। সারান্দার বনের ভিতরে প্রায় 40 কিলোমিটার দূরে গহন বনের মধ্যে থলকবাদ বাংলো। সভ্য জগতের সঙ্গে কোনো সম্বন্ধই নেই। বনে সেগুন, শাল, রোজউড গাছ আছে, আর আছে বাঘ, হাতি, বাইসন, হরিণ, নানা প্রাণী। একটা গাছের দাম লাখ টাকা, বাঘের চামড়ার দাম চোরা বাজারে কয়েক লাখ টাকা। হাতির দাঁতের 1 কেজির দামই আমি শুনেছি 10,000 টাকা। একটা দাঁতালো হাতির 2টো দাঁতের ওজন নিদেনপক্ষে 15 কেজি হবে, অর্থাৎ দাঁতের দামই 1.5 লাখ টাকা। এছাড়া হাতি মেরে চোরা শিকারির দল হাতির দাঁত 2টো কেটে বাকি দেহটা বনের গভীরে পুঁতে রাখে, পরে এসে ওই হাড়ের স্তূপ তুলে নিয়ে যায় বাইরে। সেই হাড়ের দামও লাখখানেক। এই সব কারণে ইদানিং বনের গভীরে চোরা কাঠ কাটাইয়ের দল, চোরা শিকারির দলও সক্রিয়। এরা নানাভাবে ছলে বলে কৌশলে বনের দামি কাঠ, বনজ প্রাণীদের অন্যায়ভাবে মেরে পাচার করে লাখ লাখ টাকা রোজগার করে। ইদানিং সারা বনে তাদের খুবই দৌরাত্ম্য চলেছে। একটা দলের কয়েকজনকে ধরার পর পুলিশ, বনবিভাগ সতর্ক হয়ে নজর রাখছে চারিদিকে। বড় মামা বলেন, নসু, তুই ওদের সঙ্গে যা, আর সাবধানে যাবি। কাল জিপ তোদের গিয়ে পৌঁছে দিয়ে আসবে। ওই বাংলোতেই থাকবি। চৌকিদারি, রান্নার লোক দেবে। মালপত্র কিছুই মেলে না বনের মধ্যে, সব নিয়ে যাবি। আর বনের মধ্যে যাবি না, বাংলোর আশেপাশেই ঘুরবি। 4 দিন পর জিপ তোদের গিয়ে নিয়ে আসবে। মালপত্র সব দেখে শুনে নিয়ে যাবে, এদের যেন কোনো অসুবিধা না হয়। নসু মামা এহেন দায়িত্ব পেয়ে রাসুর দিকে চাইল। রাসু তখন মাথা নিচু করে ফুঁসছে, দাদার সামনে কিছু বলতে পারে না। নসুই বলে, ওসব নিয়ে তুমি ভেবো না বর্দা, আমি সব জিনিসের লিস্টি বানিয়েছি, এই দেখো। বড় মামা চোখ বুলিয়ে বলেন, এসব বড়বিল বাজার থেকে এখনই নিয়ে আয়, আর সঙ্গে কিছু সর্দি, জ্বর, পেটের অসুখের ওষুধও নিবি। বনের মধ্যে ওসব মেলে না। নসু মামা এবার মার্কেটিং শুরু করে।
4 দিনের মতো চাল, ডাল, নুন, তেল, মশলার প্যাকেট, আলু, পেঁয়াজ, আদা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো সস, মাখন, ডিম, মোমবাতি সবই নিতে হয়েছে। মায়ের হ্যারিকেনের কেরোসিন তেল দেশলাই অবধি। এছাড়া চা, বিস্কুট, পাউরুটিও আছে। সব মাল তুলে আমাদের শীতের পোশাক নিয়ে জিপে উঠছি। মামাবাবু বলেন, নসু, বনে যাচ্ছিস, পারমিট, গেট পাস ওসব নিয়েছিস তো? নসু মামা ওদিকে দাঁড়ানো রাসুকে দেখে নিয়ে বলে, হ্যাঁ, তুমি কি আমাকে রেশো পেয়েছ? এই দেখো। প্যান্টের পকেট থেকে বনবিভাগের অনুমতিপত্র, বাংলোর অনুমতিপত্র সবই দেখায়। আমরা নিশ্চিন্ত হই। পটলা বলে, নসু মামার নজর সব দিকেই, হুঁশিয়ার লোক। গোবরা মালপত্র দেখে বলে, খান্দুই কুমড়ো নিয়ে এলে হতো। কুমড়ো 3-4 দিন ফ্রেশ থাকে, খেতেও ভালো। হোঁতকা গর্জে ওঠে, থাম তো গোবরা, কুমড়ো অযাত্রা, ওর নাম করলি তোরে মার্ডার করুম। কুমড়োর ব্যবসা করে নিজেই তো একখান কুমড়ো বনছিস, চুপ মাইরা থাক। আমি থামাই, যাত্রার সময় মাথা ঠান্ডা করে চলো। নসু মামা এবার আমাদের দলপতি। পরনে প্যান্ট, শার্টের উপর হাফ সোয়েটার, আর তার সঙ্গে রং মিলিয়ে ওই টিকটিকে দেহের উপর বসানো মস্তকটিও আবৃত করেছে একটা বারান্দাওয়ালা টুপি দিয়ে। এখানে পথে ঘাটে লাল ধুলোর পাহাড়, লোহা পাথরের খনি এলাকা। লাল ধুলোর আধিক্য এত বেশি যে একবার বের হলেই জামাকাপড় সবই লাল হয়ে যায়। মাথার চুলে সাবান দিলে লাল কাদা ফেনা হয়ে বের হয়। তাই পথে সাধারণ পোশাক পরেই বের হয়েছি। কিছুক্ষণের মধ্যে ওই ধুলোয় জামা দেহ সব গেরুয়া হয়ে যাবেই। জিপটা চলেছে লোকালয় ছাড়িয়ে মোরামের রাস্তা ধরে, দুদিকে ঘন বন। বেশ খানিকটা এসে এবার বড় রাস্তা ছেড়ে ডান দিকে বেঁকে ফরেস্ট রোড ধরে এগিয়ে যেতে বনে ঢোকার গেট। জিপ থামতে বনের রক্ষীরা এসে জিপ তন্ন করে খুঁজে। আপত্তিকর কোনো বস্তু, কোনো অস্ত্রশস্ত্র, বন্দুক আছে কিনা দেখে তারপর সেই অনুমতিপত্রটা দেখে ভালো করে। জিপের নাম্বার, ঢোকার সময় সব খাতায় লিখে নসু মামাকে দিয়ে সই করায়। এত কিছু করার পর গেটের কাঠটা একজন তুলে ধরতে আমরা বনরাজ্যে ঢুকলাম। রাস্তা বলতে এখানে পাহাড়ের বুকে মোরাম, লাল ধুলো ঢাকা একটা পথ। ওদিকে দেখা যায় বিস্তীর্ণ বনভূমি। বনরাজ্য রোদে ঝলমল করছে। ধাপে ধাপে পাহাড়ের গায়ে শাল, সেগুন, আবলুস, গামার, নানা গাছের অরণ্য। গাছের ডালে জিপের শব্দ শুনে বাঁদরগুলো কিচিরমিচির শুরু করে। ডানা মেলে বিশাল ময়ূর এ ডাল থেকে ও ডালে ঝটপট করে উড়ে যায়। বনে ঢুকে আমরা যেন ওদের শান্তি নষ্ট করেছি। যে কোনো মুহূর্তে হাতির পাল বেরুতে পারে। পথে দেখি হাতির লাদ। ড্রাইভার শম্ভু মুন্ডা বলে, থোড়া আগেই গেছে। কোনো মতে গিয়ে পৌঁছালাম বাংলোয়। চৌকিদার তখন গড়াগড়ি খাচ্ছে। এখানে মৌহার ছড়াছড়ি। ওদিকে একটা আদিবাসী বস্তি, বনের মধ্যে কিছুটা ফাঁকা জায়গা। সেখানে বেশ কয়েক ঘর আদিবাসী ঘরবাড়ি। এরা বনেই চাষবাস করে, অন্য কাজও করে। গরু বাছুরও আছে, মাঠে চড়ছে। বাংলোর চৌকিদারকে এ সময় জাগানো ঠিক হবে না। তার সহকারী আমাদের ঘর খুলে দেয়। এই গহন বনে লোকজন খুব বেশি আসে না। নসু মামাই মুন্ডারি ভাষাতে বলে লোকটাকে। সে জিপ থেকে মালপত্তর নামিয়ে নেয় আর দুটো ঘরে আমাদের থাকার ব্যবস্থা করে। তারপর সে রান্নার ব্যবস্থা করতে থাকে। বেলা তখন প্রায় 1টা। জিপের ড্রাইভারকে ফিরতে হবে ওই বনের মধ্যে দিয়ে। সেও বেলাবেলি ফিরতে চায়। এখানে সূর্য অস্ত গেলে বৈকাল হয় না। চারিদিকে উঁচু পাহাড়, তার আড়ালে সূর্য ঢলে পড়লেই বৈকাল নামে। তখন বনের রূপও বদলে যায়। তাই সে বলে, হাম আব চলে নসুবাবু। নসু মামা ওদিকে তখন কাজের তদারকিতে লেগে গেছে। ওই লোকটাকে দিয়ে মাটির কুঁজোয় খাবার জল ভর্তি করিয়ে আরেকজনকে দিয়ে বাঁকে করে নিচের পাহাড়ি নদী থেকে বাথরুমের জল তোলাচ্ছে। ইতিমধ্যে খিচুড়ি চাপিয়েছে লোকটা। ওতেই ফুলকপি, মটরশুঁটি, আলু ফেলে দেবে। আর বললে মামলেটও করতে পারে। আজকের মেনু খিচুড়ি আর মামলেট। বাংলোটা একটা ছোট্ট পাহাড়ের উপর, সমতলে। সামনে সুন্দর বাগান, ফুলের গাছ। রাস্তাটা পাহাড়ের নিচে থেকে একটা ব্রিজ পার হয়ে উপরে উঠেছে।
নিচে ছোট একটা নদী, ওই নদীর জলই তুলে আনা হলো বাংলোয়। লাল ধুলোতে সর্বাঙ্গ ভরে গেছে। নসুমামা বলে, জল তুলে চান করতে দেরি হবে, তার চেয়ে চলো ওই নদীতে যাই, ওখানেই চান করা যাবে আচ্ছাসে, কাপড়গুলোতেও সাবান দেওয়া যাবে। প্রস্তাবটা ভালোই, ঝকঝকে রোদে ওই নদীতে স্নান করতে ভালোই লাগবে। আমরা সাবান, তেল, গামছা নিয়ে নেমে যাই ওই নদীতে। নদীটা ছোট, তবে হাঁটুভর জল বইছে। পরিষ্কার জল, মাঝে মাঝে বাঁকের মাথায় একটু গভীর, তবে বড়জোর কোমর না হয় বুক সমান। পাথরও রয়েছে। ওই পাথরে বসে জামা প্যান্ট সাবান দিচ্ছে নসুমামা। আমরাও রোদে পিঠ করে সানবাথিং করছি। হঠাৎ নসুমামা আর্তনাদ করে ওঠে, এই রে, কি হলো? চাইলাম আমরা। নসুমামা তখন প্যান্টে সাবান দিয়ে পাথরে সেই প্যান্টকে ধোবি আছাড় দিচ্ছিল। এবার থেমে গিয়ে বলে, প্যান্টের পকেটে বোনের পারমিট, বাংলোর পাসগুলো ছিল। বের করি কাগজগুলো। একটা প্লাস্টিকের খোলে ছিল বলে সেগুলো ভিজলেও কিছু রয়েছে। নসুমামা সেই ভিজে কাগজ দুটো বের করে ওদিকে একটা পাথরের উপর রোদে রেখে ছোট পাথরের নুড়ি চাপা দেয়। আমরাও নিশ্চিন্ত হই, যাক, ভিজে গেলেও নষ্ট হয়নি ওগুলো। স্নান পর্ব চলছে, নসুমামা জামা আছড়াচ্ছে। হঠাৎ চিৎকার করে পটলা ছুটে যায়। নদীর ধারে মাঠে কয়েকটা গরু চড়ছিল। ওদের দল থেকে একটা নধর এঁড়ে গরু নসুমামার রাখা ওই কাগজগুলো দেখে এগিয়ে এসে জিভের এক সাপটে সেই কাগজগুলো মুখে পুরেছে। কিছুটা বাইরে দেখা যায়। নসুমামাও কেসটা দেখে এবার জামা ফেলে লাফ দিয়ে এসে এঁড়ে গরুর মুখটাকেই ধরে চিৎকার করে, এই খাস নে, খাস নে! এঁড়ে গরু চোখ বুজে চিবুচ্ছিল। হঠাৎ এভাবে বাধা পেতে সেও মাথা নিচু করে নসুমামার সরু কোমরটা দুই শিঙের ফাঁকে ধরে শূন্যে তুলেছে। আমরাও হতবাক। নিমেষের মধ্যে ঘটনাটা ঘটে যায়। ষাঁড়ের দুই শিঙের মধ্যে শূন্য পথে দুলছে নসুমামার পটকা শরীর, আর আর্তনাদ করছে, এই এই! নসুমামার আর্তনাদ আর শোনা যায় না। নদীর জলে সশব্দে কি একটা পড়ে, তারপর সব স্তব্ধ। এঁড়ে গরুটাও এবার সেদিকে হেলে দুলে ফিরে যায় নিজের দলে। নসুমামা কই? পটলা বলে, কোথায় গেল রে মামা? মামা বিহনে এই পথে আমরা অনাথ। হঠাৎ ওদিক থেকে জলের মধ্যে এবার মামার মুখটা ভেসে ওঠে, আমি এখানে। মামা তখন জল থেকে উঠে 200 মিটার সাঁতরে বিজয়ীর মতো ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় পাথরে বসে আর্তনাদ করে, ও গেছি রে, কোমরটা ভেঙেই গেছে বোধহয়। কোনো রকমে ধরে তুলি মামাকে। ভাগ্যি ভালো ওই ষণ্ড মহারাজ ওকে জলে ফেলেছিল, তাই এ যাত্রা বেঁচে গেছে, না হলে ডাঙায় আছড়ালে কোমরই ভাঙত। স্নান করার পর এবার খিদেটাও চাগিয়ে ওঠে। খাবার টেবিলে বসেছি। এককালে ইংরেজ আমলে এই প্রভুদের আনাগোনা ছিল, তাই এখনো সাহেবিয়ানা কিছু রয়ে গেছে। আসবাবপত্র পুরনো আমলের, বাসনপত্রও আছে। কিন্তু খেতে বসে দেখি খিচুড়ি তো নয়, যেন জ্বলন্ত আগুন। আর চাল সেদ্ধ হয়েছে তো ডাল চেয়ে আছে, তেমনি লঙ্কা ঠেসেছে, আর ডিমের ওমলেটে কাঁচা লঙ্কার চাষ করেছে, তেমনি নুন। খিদের চোটে হাপুস নয়নে কেঁদে কেঁদে খেতে হচ্ছে। বংশী মুন্ডা সেই অপূর্ব রাঁধুনির নাম। বংশী সুধায়, ঝাল লাগিছু? বেটা ওড়িয়া ভাষায় কথাও বলে তাহলে। আধ খাওয়া করে উঠে পড়ি। গোবরা বলে, রাতের সময় আমি থাকবো, এত লঙ্কা দেবে না। ঠিক আছি। পরে বোঝা গেল এত লঙ্কা দেবার কারণ। দেখি বংশী আর তার বউ বোধহয় 2-3টে ছেলেকেও ডেকে এনেছে। সবাই মিলে খাচ্ছে সেই খাবার, বেশ উপভোগ করে। হোতকা বলে, খাতি দে রে, বেচারাদের ভরপেট খাবারও জোটে না, খুবই গরিব এরা। বৈকালে ওদিকে বস্তিতে বের হই। দেখি একটা মাটির ঘরের বারান্দায় ছেলেমেয়েরা পড়ছে, বোধহয় পাঠশালা। আর ওদিকে কিছু মহিলা শালপাতার থালা বুনছে। ওদের কুটির শিল্প। বাঁশ কিনতে পারলে বেশি কাজ করা যায়। মাস্টার মশাই কোথায়? নসুমামা একজন ছাত্রকে শুধোয়। ছেলেটা হাত দিয়ে আকাশের দিকে দেখায়।
তাহলে মরে গেছে নাকি রে? আমি বলি। হঠাৎ ওদিকের একটা পেয়ারা গাছের মগডাল থেকে জবাব আসে, এই যে হাম ইধার হ্যায় পেড় মে। মাস্টার মশাইকে কোনো গাছের মগডালে কাপড় সেটে বিচরণ করতে দেখব তা ভাবিনি। একটা ঝোলায় গাছের নিটোল পেয়ারা পাড়তে ব্যস্ত। আমাদের দেখে নেমে এলো তরতর করে, মুখে হাসি এনে ভাঙা হিন্দি বাংলায় বলে, নমস্কার, কাল মনোহরপুরের হাট আছে না, वही वास्ते सब अमृत पठाने होगा, कुछ रुपया मिलবে, স্কুলের বিদ্যার্থী লোগों का কিতাব খরিদনে होगा। ক্রমশ আলাপ হলো যুবকটির সাথে। ওর বাড়ি রাঁচি জেলার কোনো গ্রামে। হায়ার সেকেন্ডারি পাশ করে এই দূর বনের মধ্যে এসেছে। এখানেই রয়ে গেছে এদের মধ্যে লেখাপড়ার শেখানোর কাজ নিয়ে। সামান্য সাহায্য পায়, তাতে ছেলে মেয়েদের বই স্লেটও জোটে না। তবু সে চেষ্টা করে এই কাজ চালাতে। আর এখানকার মহিলাদের নিয়ে বনের পাতা বাঁশ এসব দিয়ে কিছু জিনিস তৈরি করে বিক্রি করে ওদেরই দেয়। কিন্তু টাকার অভাবে কোনো কাজ তেমন হচ্ছে না। এই গরিব অসহায় বনবাসীদের জন্য কেউ ভাবে না, কিচ্ছু করে না। সামান্য টাকা পেলে এরা অনেক কিছু করতে পারে। হঠাৎ কথাটা শুনে পটলা বলে, নসু মামা, সেই গার্ড সাহেবের 2 নম্বরই রোজগারের টাকাটা তো সঙ্গেই রয়েছে। নসু মামারও মনে পড়ে, বলে, হ্যাঁ এনেছি। হোৎকা বলে, হেই পাপের ধন এই প্রায়শ্চিত্তেই লাগাই দেন, মাস্টার ছোকরা কাজের পোলা। পটলা তাকে বলে কথাটা, আপনাদের কাজে কিছু সাহায্য করতে চাই, কিছু টাকা দেব, নেবেন? এর মধ্যে বস্তির বেশ কিছু লোকও জুটে গেছে, তারাও শুনছে আমাদের টাকা দেবার কথা। মাস্টার বলে, দেবেন? তাহলে তো খুবই কাজে লাগে স্যার, বহুত কাম মে আয়েগা। নসু মামা বলে, প্রায় 1000 হবে। বহুত মেহেরবানি স্যার। মাস্টার আর অন্যরাও খুশি। 2-1 লোক এদিক ওদিকে শুনছে আমাদের কথা। ওরা খুশি হয়নি তা বুঝেছি। ওদের একজন বলে, ওহি রুপয়া পঞ্চায়েত কো দিজিয়ে স্যার। লোকটার 2 চোখ পিটপিট করছে, শয়তানের মতো চাহনি। বলি, পঞ্চায়েত তো অনেক সরকারি টাকা পায়, তাদেরই এই ভালো কাজে টাকাটা দেওয়া দরকার, তা তো দেয় না। তাহলে এদের যা দেব তাতে আপনারা কেন ভাগ বসাবেন? লোকটা জবাব দিল না। অন্য মনে বলে, মুখিয়াজির বাত শুনলে ভালোই হতো। ঠিক আছে, আপনাদের যা মর্জি করুন, চলো মুখিয়াজি। লোক দুটো চলে গেল। পটলা বলে, মাস্টারজি, আপনি বাংলোয় আসুন, টাকাটা নিয়ে যাবেন। মাস্টার মশাই বোধহয় জীবনে এত টাকা একসঙ্গে কোনোদিন হাতে পায়নি। নসু মামার ব্যাগেই ছিল টাকাগুলো। আমরাও সঠিক গুনিনি, ও পাপের টাকা ছুঁইওনি। এখন গুনে দেখা গেল প্রায় 1000 টাকা। টাকা পেয়ে মাস্টারজি বলে, বড় উপকার করলেন স্যার। এবার বেশ কিছু মাল তৈরি করে তার লাভ থেকেই বাচ্চাদের বই স্লেট সব দিতে পারবো। বহুত বহুত ধন্যবাদ স্যার। নসু মামাও খুশি, বলে, সত্যি একটা ভালো কাজই হয়েছে। বেটাকে জব্দ করার জন্য রাগে ওর মাল সাফ করেছিলাম, আজ বোঝা নামিয়ে খুশি হলাম। কিন্তু ইতিমধ্যে বস্তিতে রটে গেছে কথাটা। মুখিয়া তার চেলা ভেবেছিল দমকা কিছু রোজগার হবে তাদের। ওদের সামান্য কিছু দিয়ে বাকিটা নিজেরাই পকেটস্থ করবে। কিন্তু তা না হতেই এবার তারাই খেল শুরু করে। বিট অফিসার ফরেস্ট গার্ডরা মুখিয়াদের চেনে, কারণ বনের দামি কাঠ মায় বেআইনিভাবে বাঘ মেরে চামড়া, হাতির দাঁত এসব তারাই গোপনে পাচার করে। লাখ টাকার ভাগও তাদের মধ্যে ভাগ হয়। মুখিয়ার দল পুলিশের কড়া নজর এড়িয়ে কাজ করে। বনের কর্তারা পুলিশ এখন সজাগ, তাই মুখিয়াও যেন ওদের সহযোগিতাই করতে চায়। এই ভাব দেখিয়ে ওই বিট অফিসার মায় টহলদার পুলিশ পার্টিকেও বলে, বাংলোয় কারা এসে গাঁ বস্তিতে যেচে টাকা দিচ্ছে স্যার। বিট অফিসার বলে, বন বাংলোয় কারা এসেছে? মুখিয়া বলে, সে তো আপ লোক জানতা স্যার, ওদের হাবভাব আচ্ছা ঠেকলো না। পুলিশও বলে, আমাদেরও তাই মনে হচ্ছে, না হলে যেচে কেউ বস্তির লোকেদের টাকা দেয়। ঠিক কোনো বুড়া কামধান্দা করে ওরা। সেদিন একটা বাঘ মেরে গেছে কারা, চামড়াটাও পাওয়া যায়নি। গত মাসে বনে হাতি মেরে বড় বড় 2 দাঁত কেটে নিয়ে গেছে। ই লোক কন হ্যায় পাতা কিজিয়ে বিট বাবু,
নেহি তো কই গড়বড় হলে আপনি ভি চক্কর মে ফাঁসিয়ে যাবেন। সন্ধ্যা নামার পর বনভূমির রূপ বদলে যায়। চারিদিকে নামে নিথর স্তব্ধতা, তার মাঝে নদীর শব্দের সঙ্গে মেশে ঝিঝির একটানা ডাক। আকাশের বুকে তারাগুলো ঝকমক করে। চা খাবার পর এবার নসুমামা জমিয়ে বসে তার গুরুর বিচিত্র শিকার কাহিনী শুরু করেছে। সেবার একটা পাগলা হাতিকে কি করে জব্দ করেছিল স্রেফ মন্ত্রপুত জল ছিটিয়ে, তারই কাহিনী শুনছি। হোতকা নিবিষ্ট মনে চিনেবাদাম পেয়ারা চিবুচ্ছে। হঠাৎ সদল বলে কাদের আসতে দেখে মুখ তুলে চাইলাম। জিপ থেকে নামছে কয়েকজন, জোরালো টর্চের আলো জ্বলে ওঠে। বাংলোয় জ্বলছে হ্যারিকেন। ইউনিফর্ম পরা কয়েকজন পুলিশও রয়েছে। চৌকিদারও ছুটে সেলাম করে। হঠাৎ বিটবাবু পুলিশদের দেখে একটু বিব্রতই বোধ করে। ফরেস্টের বিটবাবুই এখানের অফিস বাংলোর চার্জে। সে এবার আমাদের আপাদমস্তক দেখে নসুমামাকে শুধোয়, কোথা থেকে আসছেন? নসুমামা জানাতে বিট অফিসার শুধোয়, বাংলোর পারমিট দেখান। এবার চমকে উঠি। নসুমামা বলে, আছে, চাইবাসা থেকে এনেছি। সেটা দেখান। ধমকে ওঠে বিট অফিসার। নসুমামা বলে, এই স্যার, মানে ছিল, এখন নাই। মানে? এখানের একটা গরু সেটাকে খেয়ে ফেলেছে স্যার, বিশ্বাস করুন। নসুমামার কথায় বিট অফিসার এবার ধমকে ওঠে, ইয়ার কি হচ্ছে? গরুতে বাংলোর পারমিট ফরেস্টের পাশ খেয়ে ফেলেছে। পটলা বলার চেষ্টা করে, সত্যি স্যার। চুপ! মোটকা একটা পুলিশ অফিসার গর্জে ওঠে, দিল্লাগি হতা হ্যায়, নিকালো পাস। কোথায় পাস? বেটা এঁড়ে গরুটা এভাবে পাস গিলে খেয়ে আমাদের আছলা বাঁশ দেবে তা কোনোদিনই ভাবিনি। বলি, বিশ্বাস করুন স্যার, সব ছিল। এই থাম! বিট অফিসার আমাকেও থামিয়ে দেয়। এবার পুলিশের সেই মোটা লোকটা বলে, সার্চ করো এদের মালপত্র। মানে, আমরা কি করেছি যে সব করবেন? গোবরা বলে ওঠে। দারোগা বলে, কি করো তা আমরা বুঝেছি, এবার সেটা তোমাদেরও বুঝিয়ে দেব। এই বনে বিনা পাশে ঠাটে বাটে ঘোরা হয়। আদিবাসীদের হাত করে যা ইচ্ছে তাই করো। বনে বনে যত বেআইনি কাজের মূলে তোমাদের মতো গ্যাংই তো। কি বলছেন স্যার? কিছুই তো বুঝতে পারছি না। পটলার কথায় ধমকে ওঠে পুলিশের মোটকা লোকটা, এবার বুঝিয়ে দেব। বিট অফিসার বলে, বাংলোর পারমিট নাই, মিথ্যা কথা বলে এখানে ঢুকেছ। এই মুহূর্তেই বের হয়ে যাও, বাংলোয় থাকা যাবে না। চৌকিদার! যে চৌকিদার এতক্ষণ আমাদের সেবা করতে ব্যস্ত ছিল, বস্তি থেকে মুরগি কিনে এনেছে আমাদের জন্য, সেই চৌকিদার বলে, বাহার যাইয়ে বাবু, সামান বাহার লে যাইয়ে, রুম লক করনে হোগা। এবার আমাদের অবস্থা করুন। এই গহন বন বাঘ হাতির রাজ্যে রাতে কোথায় থাকবো জানি না। ওদিকে কিচেনে তখন 4-5টা মুরগির কারির খুশবু উঠছে, পেটেও খিদে। বলি, এই শীতে বনের মধ্যে কোথায় থাকবো স্যার? সব কাগজপত্র ছিল, আপনাদের কপিও এসেছে। বনের মধ্যে ডাক চলাচলের ব্যবস্থা কেমন নেই, সুতরাং ওসব ওরা পায়নি, পেলেও চেপে গেছে। বিট অফিসার বলে, বেআইনিভাবে বনে ঢুকেছ, বিনা পাশে বিনা পারমিশনে বাংলো দখল করেছ। দারোগা গর্জে ওঠে, বেআইনি কাঠ পাচার, বন্য প্রাণী শিকার করে দাঁত চামড়া পাচার চক্রের লোক তোমরা? কি বলছেন এসব? পটলা গর্জে ওঠে। তার তোতলামি বেড়ে যায়। কলকাতার নামি ফ্যামিলি আমরা। এরা সবাই ভালো ছেলে। ইনি নসুমামা, বড় জামদার মিত্র ইঞ্জিনিয়ারিং এর পার্টনার। পুলিশের কাছে ওসব তুচ্ছ ব্যাপার, তাই বলে, ছড়িয়ে ফালতুবাদ, চলো থানায়, ফাটক মে ঘুষা দেগা, চলো। বনের মধ্যে এরাই রাজা, কেবলমাত্র পাসটার জন্য এই হাল। এবার বিট অফিসার আর দারোগাবাবুদের মধ্যে কি কথা হতে থাকে। দারোগাবাবু ঘোষণা করে, আপনাদের থানায় যেতে হবে। মানে? পটলা বলে ওঠে, সেটা গিয়েই বুঝবে ছোকরা, বহুত তার পাতা হ্যায়। এই উঠাও গাড়ি মে সবকো। কথায় বলে, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 32 ঘা।
টাকা খরচ করে বনভ্রমণে এসে এভাবে শীতের রাতে পুলিশের হাতে পড়ে থানায় যেতে হবে বিনা দোষে, তা ভাবিনি। পড়ে রইল রুটি, মুরগির মাংস, ওসব বিটবাবুর চৌকিদারের সেবায় লাগবে হয়তো। আর খালি পেটে চলেছি থানাতে। এর মধ্যে বস্তির লোকজনও জুটেছে। রটে গেছে পুলিশ নাকি ডাকাতের দলকে ধরেছে। ভিড়ের মধ্যে সেই মাস্টারজিকেও দেখি। সে কি বলতে এসেছিল তার কথা কেউ শোনেনি। মুখিয়াও এসেছে, সে হাসছে, প্রতিশোধের হাসি। তবু নসুমামা বলে, গুয়া থানায় গেলে কোনো ভয় নেই, বাড়িতে খবর দেব। কিন্তু শুনি গুয়া থানায় নয়, এটা বনের অন্যদিকে মনোহরপুর থানার এলাকা। আমাদের সেইখানেই নিয়ে যাচ্ছে এরা। মাঝরাতে থানায় এনে ঘুমন্ত কনস্টেবলকে ডেকে তুলে দারোগাবাবু হুকুম দেয়, ইন লোগো কো লকআপ মে ঘুসাও। বলার চেষ্টা করি, স্যার পালাবো না, বাইরেই থাকতে দিন। টেনে নিয়ে গিয়ে গড়াদের গেট খুলে একটা প্রায়ন্ধকার হলঘরে আমাদের সবাইকে পুরে সশব্দে দরজাটা বন্ধ করে তালা দিয়ে চলে গেল। লকআপেও থাকতে হলো। এর জন্য দায়ী নসুমামাই। এতক্ষণ দেখিনি ঘরের ভিতরটা। কটা প্রাণী এদিক ওদিক শুয়েছিল। তারা এইবার জেগে ওঠে। নসুমামার পরনে দামি সোয়েটার টুপি, হোঁতকার গায়ে একটা উইন্ডচিটার, পটলার গায়ে গলাবন্ধ দামি সোয়েটার। এবার ওই গজিয়ে ওঠা মূর্তিগুলো সজীব হয়ে ওঠে। মনে হয় সবকটা সিটকে চোর, পকেটমার। একজন লম্বা বলিষ্ঠ লোক ধরেছে নসুমামাকে। দেবে সোয়েটারটা, দে, আমারটা নে। একটা ছেঁড়া মলিন জামা এগিয়ে দেয়। নসুমামা বাধা দিতে লোকটা বলে, এক্কেবারে শেষ করে দেব। কোমর থেকে একটা ছুরি বের করে। নসুমামার গেল সোয়েটার, টুপি, হোঁতকার উইন্ডচিটার, পটলার জামাও গেছে অন্য একজনের গায়ে। আমার পুল ওভারটা বিনা বাধাতেই দিয়ে দিলাম। লোকটা শীতে আমাকে কাঁপতে দেখে তার ময়লা দুর্গন্ধময় চাদরখানা দিয়ে বলে, লেবে। প্রথম দফাতেই জামাগুলো বেহাত, টাকা পয়সাও কেড়ে নিল তারা। বাধা দিতে বাইরের ঘুমন্ত পাহারাদার গর্জন করে ওঠে, হল্লা করনে সে পিটেগা সবকো, নিন যাও শান্তি সে। আমাদের অবস্থা এখন পথের ভিখারিদের মতোই। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, ঘুম ভাঙে বাইরের তর্জন গর্জন শুনে। সেই মোটকা দারোগা ফিরে এসেছে। এবার ওই ঘর থেকে বের করে সকলকে ভাঁড়ে চা আর খান্দুয়েক লেড়ো বিস্কুট দিয়ে বলে, বসে বসে সরকারি অন্ন ধ্বংস করা চলবে না। এই, এদের বাগানে নিয়ে গিয়ে কাজে লাগা। বরাতে আবার কি দুঃখ আছে কে জানে। শীতের পোশাক নেই, সব বেহাত হয়ে গেছে। নসুমামার গায়ে ছেঁড়া চটের মতো একটা জামা, হোঁতকার গায়ে 2 সাইজ বড় একটা কাঁধ ফাটা ময়লা কোট, পটলার জুটেছে একটা জিন্সের জামা, বোতামও নেই। গায়ে ঢলঢল করছে বেগুন ক্ষেতের কাকতাড়ুয়ার মতো। আমার গায়ে সেই মোটকা গন্ধওয়ালা ছেঁড়া চাদর। কনস্টেবল কজনে আমাদের দারোগাবাবুর জমিতে এনে কোদাল ঝুড়ি দিয়ে বলে, মাটি কেটে জমিন সমান করো। অর্থাৎ দারোগাবাবু হাজতের লোকদের দিয়ে তার জমি তৈরি করাচ্ছে বিনা পয়সায়। শক্ত পাথুরে মাটি, তাই প্রায় 3 ফুট কেটে জমি হচ্ছে দারোগাবাবুর। ভাবতে পারি না এই যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাব। এরপর আদালতে পেশ করা হবে। আমাদের নাকি জেলই হবে। মনে পড়ে কলকাতার কথা। পটলা বলে, খবরও পাঠানো যাবে না, সর্বনাশ হবে। বনের অ্যাডভেঞ্চার মাথায় উঠেছে। দিনরাত সব একাকার হয়ে গেছে। কি তারিখ কি বার জানি না। জামা প্যান্ট আর পরা যায় না, ঘামে ধুলোয় বিবর্ণ, মুখ চোখ বসে গেছে। কটা দিন কেটেছে জানি না। দারোগা শাসায়, জেলে গেলে বুঝবে কেমন মজা। এখন থেকেই শয়তানি শিখেছ, সমাজের শত্রু, দেশের শত্রু তোমরা। হুৎকা বলে, আপনি কি কম? যাদের ধরছেন তাদের দিয়ে ওই জমি কাটান, ঠিক মতো খাইতেও দেন না। চাপ, হামকো আইন মত শিখাও, আজ তোমারা খানা বন্ধ। খাবার বলতে লাল চালের ভাত, জলের মতো ডাল আর একটা লাবড়া জাতীয় তরকারি। খাওয়াও যায় না, তাও বন্ধ। এবার আমরাও বলি, খাবার বন্ধ করতে হবে না, আমরাই খাবো না, না খেয়েই থাকবো। এই অন্যায় জুলুম সইব না। কি করেছি আমরা? বিনা বিচারে আটকে রেখে মজুর খাটাবেন? দারোগা গর্জে ওঠে, পিটিয়ে ঠান্ডা করে দেব একেবারে। তাই মারুন,
আমরাও মরিয়া হয়ে উঠেছি। নসু মামা বলে, কিছুই করিনি, তবু ধরে আনলেন। এমন সময় জিপটা এসে হাজির হয়। আমরাও দেখি বড় মামা নামছেন, সেই সঙ্গে বোনের স্কুলের মাস্টারজি, একজন উকিলবাবু এবং একজন ভদ্রলোক। দারোগা আমাদের বেয়াদবির জন্য এবার রুল তুলেছে, পিটিয়ে ঠান্ডা করবে। এমন সময় উকিলবাবু বলে, ওটা নামান দারোগা সাহেব। তারপর আমাদের জামা কাপড় আর আমাদের হাল দেখে উকিল বলেন, এদের দিয়ে ওই ক্ষেতের মাটি কাটাচ্ছেন? না তো। হোৎকা বলে, মিথ্যেবাদী, দেখেন স্যার, কোদাল চালাই আমার হাতে ফোসকা পড়ে গেছে। নসু মামাকে দেখে বড় মামা বলে, বাহ, তুই এইখানেই থাক নসু, মাটির ঝুড়ি বয়ে কাজ করার অভ্যাস কর। তা জামা সোয়েটার সব গেল কোথায় তোদের? আমি বলি, সব লুট হয়ে গেছে। দারোগাবাবু একটু ঘাবড়ে গেছে। শহরের পুরসভার চেয়ারম্যান বড় মামার বন্ধু। ওই মাস্টারজি আমাদের ওইভাবে থানায় চালান করতে দেখে পরদিন নিজে ওই বন পাহাড় টপকে বড় বিলে এসে বড় মামাকে খবরটা দেয় সন্ধ্যার মুখে। জানায় ফরেস্টের পাস, বাংলোর পাস সঙ্গে ছিল না। সেই সুযোগ নিয়ে ওই বদমাইশ মুখিয়া ওদের মিথ্যা অভিযোগ করে পুলিশে দিয়েছে। মনোহরপুর থানায় নিয়ে গেছে ওদের। পরদিন রবিবার, চাইবাসার ফরেস্ট অফিস বন্ধ, কিছু করা যায়নি। সোমবারই বড় মামা সেখানে এসে ওদের নাম লেখা পারমিট, বাংলোর পারমিট সব কিছু ডুপ্লিকেট কপি নিয়ে উকিলকে গাড়িতে তুলে বেশ দূর পথ ভেঙে এই শহরে এসেছেন। এবার চেয়ারম্যান বলেন, দারোগাবাবু, এদের বিনা দোষে ধরেছেন? দারোগা বলে, বিনা অনুমতিতে বনে ঢুকেছে, বন বাংলায় থেকেছে। বড় মামা এবার কাগজপত্র দেখিয়ে বলে, অরিজিনাল কাগজ ওদের হারিয়ে গেছে, এগুলো দেখুন, এতে ওদের বনে অনুমতি আছে, বাংলোর বৈধ পাসও আছে। উকিলবাবু বলেন, এদের বিনা দোষে আটকে রেখে এইভাবে অত্যাচার করেছেন কেন? দারোগাবাবু এবার ঘাবড়ে গিয়ে বলেন, বিট অফিসার বললে, আর তুলে আনলেন। উকিলও জেরা শুরু করে। শেষ অবধি দারোগাবাবু আমাদের ছেড়ে দিয়ে বলে, ওদের ছেড়েই দিচ্ছি স্যার, এ নিয়ে আর ঝামেলা করবেন না। এবার ফিরে আসি বড় জামদায়। তখন আমাদের দেখে বড় মামিমার চোখে জল আসে। এ কি হাল করেছে রে তোদের? এখন কলকাতার ওরা কেউ এলে কি জবাব দেব? বড় মামা বলে, এসব ঘটেছে ওই নসুর জন্য, কাগজপত্র কিনা গরুকে খাইয়ে দিল। রাসু মামা এইবার তাক মতো বলে, হ্যাঁ, ও নিজেই একটা বলদ, দেখো না, সব হারিয়ে কার চামচিটকে একটা জামা পরে ভূতের মতো ফিরেছে। বড় মামা আমাদের বলেন, কদিন বাড়িতে রেস্ট নে, খাওয়া দাওয়া করে সুস্থ হ, তারপর কলকাতায় ফিরবি। তবে যে কদিন থাকবি, ওই নসু রাসু দুটোর থেকেই দূরে থাকবি। কদিন মামার বাড়িতে থেকে বেশ জুত করে খেয়ে দে আবার নতুন তাগত নিয়ে ফেরার সময় নসু মামা বলে, ওদের ট্রেনে তুলে দিয়ে আসি। বড় মামা বলে, না, তোকে আর বিশ্বাস নেই, কলকাতা যাবার গাড়িতে তুলতে গিয়ে নাগপুর যাবার গাড়িতেই তুলে দিবি হয়তো, তোর এলেন জানা আছে, আমি টাটানগরে গিয়ে ওদের তুলে দেব। সেবার নিরাপদেই ফিরেছিলাম। লেসন চ্যানেলে আজকে শুনলেন শক্তিপদ রাজগুরুর লেখা নসু মামার কেরামতি।